সবাইকে আজকের এই সেশনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মডারেটর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমজাদ হোসেন খান আবুধাবি এবং এই গ্রুপের একজন অর্গানাইজার। আপনাদেরকে সকলকেই শুভেচ্ছা যে আপনারা অনেক কষ্ট করে আমাদের সেশনগুলিতে আসেন। আজকে আমাদের নলেজ শেয়ারিং সেশন, আজকে 29 নম্বর। আজকের টপিক হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইউভি বেস ডিসইনফেকশন সিস্টেম ফর এইচভিএসি সিস্টেম। আমাদের আজকের স্পিকার হচ্ছেন আমাদের একজন খুব জনপ্রিয় স্পিকার, বাংলাদেশে বেশ জনপ্রিয়তার সাথে তিনি কনসাল্টিং করছেন। আমাদের ইঞ্জিনিয়ার এমডি আল ইমরান হোসাইন পি, লিড এপি বিডি+সি, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমি এন্ড অ্যাশরে বাংলাদেশ চ্যাপ্টার। আজকে আমাদের মাঝে আছেন আমাদের চিফ গেস্ট ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার, পিএনস, ভাইস চেয়ারম্যান অকুপেশনাল সেফটি বোর্ড আইবি, ভাইস চেয়ারম্যান ইউই চ্যাপ্টার। আমাদের এই গ্রুপের বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট ওয়ার্ল্ড ওয়াইড গ্রুপের উনি সম্মানিত অ্যাডভাইজার এবং উনি রিসেন্টলি চিফ এডিটর। আমরা এই প্রথম 7 তারিখে আমরা সিনার্জি আমাদের একটা ম্যাগাজিন লঞ্চিং হয়েছে, তার উনি চিফ আপনার এডিটর। অনেক সাকসেসফুলি সবার প্রশংসা করিয়েছেন, অনেক পরিশ্রম করেছেন আমাদের রফিকুল ইসলাম ভাই, তাকে আবারও তাকে ধন্যবাদ। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের আরেকজন প্রিয় আমাদের অ্যাডভাইজার, আমাদের ইঞ্জিনিয়ার মজ্জেম হোসেন ভাই, উনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইউএর সম্মানিত প্রেসিডেন্ট। আমাদের মাঝে উপস্থিত আছেন খাজা আহমেদ ভাই, সম্মানিত অ্যাডভাইজার ফ্রম বাংলাদেশ। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজাদ ইসমাইল ভাই ফ্রম কানাডা, সুদূর কানাডা থেকে উনি আমাদের সাথে নিয়মিত থাকেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই গ্রুপের ফাউন্ডার ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, উনি আমাদের সাথে উপস্থিত আছেন। আজকের যে ইম্পর্টেন্ট টপিক, আমি বেশিক্ষণ দীর্ঘায়ী করবো না আপনাদের সাথে। আমি এই মুহূর্তেই আমাদের এই প্রোগ্রাম শুরু করার জন্য ইঞ্জিনিয়ার রেজাউর রহমান ভাইকে, আমাদের ফাউন্ডার, তাকে সংক্ষিপ্ত বক্তব্য শুরু করার জন্য আমি রিকোয়েস্ট করছি। রেজাউর রহমান ভাই, আপনি আপনার বক্তব্যের মাধ্যমে আমরা শুরু করব আমাদের এই সেশন। এরপরে আমরা আমাদের স্পিকার ইঞ্জিনিয়ার এমডি ইমরান হোসেন এর উপরে চলে যাব। আচ্ছা, অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন। তো আমি খুব সংক্ষেপে বলবো, আমরা প্রোগ্রামটা শুরু করে দিব। আমি জাস্ট কিছু বলতে করতেছি যে রিসেন্ট যে আমাদের অ্যাচিভমেন্টটা সিনার্জি, এবং এটা প্রতি 3 মাস অন্তর বের হবে ডিউরেশনে, এবং নেক্সট আমাদের টার্গেট হচ্ছে আমরা আগস্টে এটা পাবলিশ করবো। এবং অনেক ধন্যবাদ যে এটার সাথে চিফ এডিটর ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার, আজকের যে স্পিকার ইঞ্জিনিয়ার আল ইমরান হোসেন, তাদের অক্লান্ত পরিশ্রম, এবং আরো এডিটোরিয়াল বোর্ডের মেম্বার আছে, তাদের অক্লান্ত পরিশ্রমে গত 1 মাস ধরে দিনরাত পরিশ্রম করে এটা করেছেন এবং সাকসেস এসছে। এটা আমরা 3 মাস পর পর বের করবো। এবং এখন আমরা একটা প্ল্যান যেটা আমাদের অন দা ওয়েতে আছে, ফুল ডে ওয়ার্কশপ, এটা আমরা করব আমাদের অ্যাডভাইজার, সম্মানিত অ্যাডভাইজার মজেম ভাই, রফিক ভাই, তাদের সাথে বসে আমরা এটা ওয়ার্কশপের কাজও শীঘ্রই শুরু করব। আমাদের ওয়েবসাইট যেটা, এটাও আমাদের কনস্ট্রাকশন আছে, এটা আমরা কাজ চলতেছে, এটা আমরা লঞ্চ করব। আমরা এটা করতে চাচ্ছি যেটা হচ্ছে আইনুনিশা স্যার যে আমাদের লঞ্চিং প্রোগ্রামে যে বলেছে যে আমাদের যে স্ট্যান্ডার্ড, বিভিন্ন ডিসিপ্লিনের যে স্ট্যান্ডার্ড এবং গাইডলাইন, যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনেক পিছিয়ে আছি আমরা। এই ব্যাপারগুলি নিয়ে আমরা একটা হাই টেকনিক্যাল কমিটি করব ডিসিপ্লিন ওয়াইজ, এবং সেটা একটা রিকমেন্ডেশন আকারে আমরা চেষ্টা করবো যে বাংলাদেশের টপ লেভেলের যারা পলিসি মেকার আছে তাদের কাছে এটা পৌঁছে দেওয়ার জন্য। এবং লাস্ট অফ অল আমরা স্টার্ট আপ ফর ট্রেনিং, যেটা এটাও আমাদের লঞ্চিং প্রোগ্রামে আইনুনিশা স্যারের সাথে কথা হয়েছে। এই স্টার্ট আপ ট্রেনিংটাও আমরা মেন্টর, আমাদের অলরেডি মেন্টর আছে, মেন্টর গ্রুপ আছে, এই স্টার্ট আপ ট্রেনিংটাও আমরা শুরু করার প্ল্যান করতেছি। এগুলো আমি শেষ করছি। অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার আমজাদ, ইঞ্জিনিয়ার ইমরান, আপনি। ধন্যবাদ ইঞ্জিনিয়ার রেজাউর রহমান ভাই। আজকে যে টপিক, আমি আবারও বলছি, আজকের টপিক হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইউভি বেসড ডিসইনফেকশন সিস্টেম ফর এইচভিএসি সিস্টেম। আপনারা জানেন আমাদের বর্তমান যুগের এইচভিএসি, যে আপনার হিটিং, ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং, এই সিস্টেমের উপর অনেক বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক এগিয়ে আছেন এবং অনেক বিষয়ে জোর দিয়েছেন। এই বিষয়টা আজকে যেহেতু আমরা কিভাবে ডিসইনফেকশন করতে পারি আমাদের যে নরমালি যে এয়ার সার্কুলেশনের ডাক্টগুলি,
নরমালি এটা ডিসইনফেকশন করা সারফেস প্লাস এয়ার কুলিং সিস্টেমটাকে, এর মধ্যে যে মাইক্রো অর্গানিজম এবং নানান ধরনের যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস এবং মডগুলি থাকে সেগুলি কিভাবে ডিসইনফেকশন সহজেই করা যায়, এবং এর উপরে আমাদের আজকের স্পিকার ইঞ্জিনিয়ার এমডি আলী ইমরান হোসেন তিনি তার প্রেজেন্টেশন করবেন। আমি সম্মানিত স্পিকার ইঞ্জিনিয়ার এমডি আলী ইমরান হোসেনকে তার প্রেজেন্টেশন শুরু করার জন্য অনুরোধ করছি, প্লিজ। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যালো, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি ইঞ্জিনিয়ার আলী ইমরান হোসেন, প্রেসিডেন্ট বাংলাদেশ গ্রিন বিল্ডিং একাডেমি, এবং আজকে যে সাবজেক্টটা আমি কথা বলছি সেটা হলো বেসিক ইভি বেস ডিসইনফেকশন সিস্টেম ফর HVAC সিস্টেমস। এটার উপর আমার একটা ইউএসএ থেকে একটা অনলাইন ডিগ্রি রয়েছে, সেটা হলো ইউভি সার্টিফাইড ফ্রম UVGI USA। ওকে, আমি আমার মনে হয় পরের স্লাইডে যেতে পারি। প্রথম কথা যে ইভি বেসিকটা কি, প্রথমে আলট্রাভায়োলেট রে, আমরা ইভি মিনস আলট্রাভায়োলেট লাইট যেটাকে বলে থাকি, সেটাকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যদি আমরা অ্যানালাইসিস করা যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে 200 থেকে 400 ন্যানোমিটার, সেটাকেই আমরা এই ইউভি লাইটটা বলে থাকি। ইভি স্পেকট্রামকে যদি আমরা ডিভাইডেড করতে চাই তাহলে আমরা মূলত বেসিক 4 ভাগে ভাগ করতে পারি। ইউভি এর লং ওয়েভ যেটা 400 থেকে 315 ন্যানোমিটার, স্পেশালি ইউজ ফর ব্ল্যাক লাইট, স্কিন টার্নিং এবং ইঙ্ক রেজিন ক্যারিং এর ইউজ করা হয়। ইউভি বি যেটাকে মিডিয়াম ওয়েভ 315 to 280 ন্যানোমিটার, ইউজ ফর টোরোসিয়াস থেরাপি, ক্যান কজ সানবার্ন, স্কিন ক্যান্সার। এই রেটার জন্য কি হতে পারে সেটা আমরা বিশেষ করে ইউভি যেটা, এটার জন্য আমরা মূলত স্কিন ক্যান্সার এবং সানবার্ন হয়ে থাকে। ইউভিসি শর্ট ওয়েভ যেটা 280 to 200 ন্যানোমিটার, মোস্ট ইফেক্টিভ জার্মিসাইডাল ডিসইনফেকশন। এই ইউভিসিটাই মূলত আমাদের আজকের সাবজেক্ট। এরপর আছে ইউভিভি যেটা আমরা ভ্যাকুয়াম below 200 nanometer, it can produce ozone in the air. ওকে, আমরা যদি আরো স্পেকট্রামকে ডেরাইভ করতে চাই তাহলে ইভি লাইটটাকে আমরা দেখা যায় যে আমাদের স্পেকট্রাম ইভিসি ওয়েভলেন্থ 200 ন্যানোমিটার থেকে 280 ন্যানোমিটার, এটাকে আমরা ভিজিবল, এরপরে রয়েছে ভিজিবল লাইট, এরপর আছে ইনফ্রারেড, এরপর রেডিও ওয়েভ। আমরা যদি আরো ছোট দিকে যাই অর্থাৎ ইভি আলট্রাভায়োলেট থেকে যদি আমরা আরো ছোট দিকে যাই তাহলে এক্স রে পাবো, এরপর গামা রে পাবো। তো আমাদের প্রথমে দেখা যাক যে ইভিসি এর যখন আমাদের সূর্য থেকে আসে, যেটাকে আমরা when the DNA of the microorganism absorb UVC energy molecule instantly occur, যখন এই ইভি লাইটটা আমার মাইক্রোঅর্গানিজম যখন অ্যাবজর্ব করে যায় তখন তার ডিএনএ এবং আরএনএটা ডিভাইডেড বা ভেঙে যায়, বা সেটা আর অ্যাক্টিভ মোডে থাকতে পারে না। এটাই হলো বেসিক ডাস্টবিন সাইজের জন্য। তো ইম্পর্টেন্ট হলো কি যে আমাদের লক্ষ্য রাখতে হয় যে কোন ধরনের প্যাথোজেন, ব্যাকটেরিয়া, ভাইরাস, এই সবার জন্য আরএনএ এবং ডিএনএ এই দুটারই একটা ব্রোকেন প্রসেসটাকেই ধরেই আমরা ইভিসি লাইটের ডিজাইন করা হয়। তো আমরা মনে রাখবো যে একটা টার্ম, সেটা হলো জার্মিসাইডাল ইরিডিয়েশন, যেটাকে আমরা সংক্ষিপ্ত UVGI বলি, আলট্রাভায়োলেট জার্মিসাইডাল ইরিডিয়েশন। তো আমরা এই UVGI-টাকে ইউজ করতে পারবো একটা স্পেসিফিক ডোজ ক্যালকুলেশন। আমরা যেমন কোন একটা হিউম্যান বডির জন্য ডোজ ক্যালকুলেশন করি মেডিসিনের ক্ষেত্রে, ঠিক সেম ভাবে আমরা যখন প্যাথোজেন, ব্যাকটেরিয়া এবং ভাইরাস এই ধরনের বা মোল্ডকে আমরা কিল করতে চাইবো তখন আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ ডোজ ক্যালকুলেশন করতে হবে। যদি অতিরিক্ত ডোজ হয় তাহলে সেটা হার্মফুল হবে হিউম্যান বডি বা অন্যান্যের জন্য। তা আমরা একটু স্পেকট্রাম গুলো দেখি যে আলট্রাভায়োলেট এনার্জি ইভিসি যেটাকে বলতেছি, সেটা মূলত ইনঅ্যাক্টিভ ভাইরাল, ব্যাকটেরিয়াল এবং ফাঙ্গাল অর্গানাইজ, সো দে আর আনএবল টু রেপ্লিক অ্যান্ড পটেনশিয়াল কজ ডিজিজ। ইন্টার ইভি স্পেকট্রাম কি করতে পারে, ক্যাপাবল টু ইনঅ্যাক্টিভ মাইক্রোঅর্গানিজম, যেমন আমরা বলতে পারি 100 to 200 ন্যানোমিটার পর্যন্ত। এরপর মেজরিটি অফ মডার্ন UVGI ল্যাম্প ক্রিয়েটেড ইভিসি এনার্জি। তো আমাদের মডার্ন যে লাইট গুলো তৈরি করা হয় স্পেশালি জার্মিসাইড হিসেবে কনসিডার করার জন্য, তা সবগুলোই মূলত ইভিসির আন্ডারেই পড়ে। কারণ অন্যান্য আলট্রাভায়োলেট রেটা আমাদের হিউম্যান বডি এবং এনভায়রনমেন্টের জন্য বেশ ক্ষতিকর।
এছাড়া আমরা যদি বলি যে রাফলি 95% অফ এনার্জি প্রডিউস বাই দ্য ল্যাম্প ইজ রেডিয়েশন তো নিয়ার দ্য অপটিক্যাল ওয়েভলেন্থ, যেমন 253.7 ন্যানোমিটার। তাহলে আমরা দেখলাম যে 253.7 ন্যানোমিটারে সবচেয়ে 95% এনার্জি প্রডিউস করে এই ইভিসি লাইট থেকে। ইভিসি লাইট ইমিটেড ডায়োড, যেটাকে আমরা লিড বলি, আমরা দুইভাবে আমরা দেখি এই আলট্রাভায়োলেট রেটাকে, একটা হলো ইমিটেড ডায়োড দিয়ে তৈরি করা যায়, আর একটা হলো ল্যাম্প, আমরা ট্যাংস্টেন বা যে ধরনের মার্কারি ল্যাম্প আছে সেটা দিয়ে তৈরি করা যায়। So, the type of direction system is EVC level in duct air disinfection, upper air disinfection, in duct surface disinfection, আর পোর্টেবল রুম ডিকন্টামিনেশন, এইসব কাজের জন্য আমাদের এই ইভিসি লাইটটা মূলত ইউজ করা হয়। আমরা যদি ইভিসি লিড লাইটটাকে আমরা কনসিডার করি, যেটা কিছুক্ষণ আগে আমি বললাম যে ওয়েভলেন্থ UVA স্পেকট্রাম 315 to 400 ন্যানোমিটার, এরপরে লিড আর স্টার্টিং টু প্রডিউস 260 ন্যানোমিটার রেঞ্জ। এটাকে আমরা যদি ভাগ করে চাই UVGI সিস্টেম টাইপ, তাহলে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো এয়ার ডিস ইন্সপেকশন আর সারফেস ডিস ইন্সপেকশন। এয়ার ডিস ইন্সপেকশনটা কি হলো, যে ইনডাক্ট এয়ার হ্যান্ডলিং ইউনিট যেটা আমরা ইউজ করা হয়, রুম রিসার্কুলেশন ইউনিট ইউজ করা হয়, আপার রুম কনসিডার করা হয়। এবং সারফেস বেস যেটা রয়েছে, সারফেস ডিস ইন্সপেকশন, যেটা হলো মাইক্রোবায়াল গ্রোথ কন্ট্রোল, মেল অ্যান্ড ইকুইপমেন্ট ডিসইনফেকশন, সার্জিক্যাল সাইট স্টেরিলাইজেশন, এসব কাজের জন্য ইউজ করা হয়। এখন আমরা দেখি যে ইউভিসি ডাক্ট এয়ার ডিসইনফেকশনটা বিশেষ করে ব্যাংক অফ ইউভি ল্যাম্প ইনস্টল ইনসাইড এইচভ্যাক সিস্টেম অর অ্যাসোসিয়েটেড উইথ ডাক্ট ওয়ার্ক। অর্থাৎ আমার মনে পিকচার দেখে বুঝতে পারছি যে একটা সিরিজে অনেকগুলো ল্যাম্প একটা ডাক্টের ভিতরে অ্যারে হিসাবে একটা ইনসার্ট করা হয় এবং সেগুলোর একটা কম্বাইন একটা ক্যালকুলেশন করা হয় কতটুকু আমরা লাইট পাচ্ছি এবং এখান থেকে লাক্স কত পাওয়া যাচ্ছে। এটাকে কি করে এরপরে আমরা আছে যে সিস্টেম টিপিক্যাল ডিজাইন হলো 500 fpm মুভিং এয়ার স্ট্রিম ফুট পার মিনিট, অর্থাৎ এয়ারের মুভমেন্টের উপর ডিপেন্ড করে আমাদের এটা কনসিডার করা হয় যে লাইট গুলো কমবে না বাড়বে এবং সারফেস এর কতটুকু হবে। এমন ভাবে ডিজাইন করা হয় এই ফুট পার, আমাদের যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে ডিজাইন করি যে 500 ফুট পার মিনিটে যে এয়ার মুভমেন্ট হতো এটাকেও ডিসইনফেকশন করতে পারবে এয়ার স্ট্রিমটাকে। এরপর আছে মিনিমাম রেডিয়েশন জোন অফ 2 ফিট, মানে আমরা 2 ফিটের একটা উইথ আমাকে কনসিডার করা হয়, সেই বাতাসগুলো সবগুলো বাতাস যেন এই 2 ফিটের ভিতর দিয়ে আমরা ডিসইনফেকশন করব, এটাকে কনসিডার করা হয়। এরপর আছে মিনিমাম ইউভি এক্সপোজ টাইম, আমরা এক্সপোজ টাইমটা মিনিমাম 0.25 সেকেন্ডের মধ্যে আমাদের এক্সপোজ টাইমটাকে আমরা কনসিডার করা হয়। কারণ যেহেতু এয়ার মুভমেন্টের অনেক হাই ভেলোসিটি থাকে, সেই ক্ষেত্রে আমাদের যত কম সময়ের মধ্যে আমরা এটা ডিসইনফেকশন করতে পারবো সেক্ষেত্রে আমাদের তত বেশি এফিসিয়েন্সি হবে এই জার্মিসাইড অর্থাৎ ব্যাকটেরিয়া, প্যাথোজেন, মোল্ড এসবকে মারার ক্ষেত্রে, ভাইরাসের ক্ষেত্রে। এরপরে আমরা দেখা যায় যে মেকানিক্যাল ভেন্টিলেশন আমরা অনেক সময় ইউজ করা হয়, যখন MERV 4 ক্যাটাগরি বা 4 ভ্যালুতে যে ফিল্টার গুলো লাগে সেটা ডাস্ট কন্ট্রোল করা হয়। এছাড়া আমরা MERV যখন 13 হবে তখন কিছু কিছু ব্যাকটেরিয়া, প্যাথোজেন এবং ভাইরাসও কিছু আমরা ফিল্টারেশন করতে পারি, যেমন ওয়ান কাইন্ড অফ হেপা ফিল্টার আমরা যখন বলি। হেপা ফিল্টার কত 0.3 মাইক্রন পর্যন্ত এটাকে ফিল্টারেশন করতে পারে। এখন আসা যাক আমরা আপার এয়ার ডিসইনফেকশনটা কেমন করি। বিশেষ করে এসব ইউজ করা হয় আমরা মনে দেখেছি রেস্টুরেন্টে, বিশেষ স্কুলে, কলেজে এবং মাস পিপুল যেখানে সিটিং বসে থাকে মাথার উপর দিয়ে ব্যাকটেরিয়া, ভাইরাস গুলোকে যেন আমরা মারতে পারি, এগুলো কনসিডার করা হয়। সেটাকে আমরা বলতেছি আপার এয়ার ডিসইনফেকশন, আপার এয়ারটাকে। তো প্রথমে আসা যাক যে এইসব ক্ষেত্রে ইউভি ফিক্সার্স মাউন্টেড অকুপাইড স্পেস অ্যাটলিস্ট 7 ফিট উপরে বা অ্যাবভ থাকে, কনসিডার করা হয় কি নো মেকানিক্যাল ভেন্টিলেশন, লিমিট মেকানিক্যাল ভেন্টিলেশন, কনগ্রেট সেটিং টু আদার হাই রিস্ক এরিয়া, ইকোনমিক আদার্স, এবং রিকোয়ার লো ইউভি রিফ্লেক্ট ওয়াল অ্যান্ড সিলিং, ভেন্টিলেশন শুড ম্যাক্সিমাম এয়ার মিক্সিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্লাইড এখানে দেওয়া আছে যে আমাদের মিডিয়াম থেকে কত দূর পর্যন্ত আমরা দিতে পারি সেটার একটা জার্মিসাইডাল ডোজ এখানে দেওয়া আছে 0.2 মাইক্রোন সেন্টিমিটার স্কয়ার। আমরা অন্যটা স্লাইডে দেখতে পারি যে অনেক ধরনের আমাদের এই আপার স্ট্রিম ইউভি লাইট হতে পারে, সেটা আমার এখানে ইউভিসি হ্যান্ডহেল্ড পোর্টেবল হতে পারে, ইউভিসি ইউটিলিটি ফিক্সার্স হতে পারে, ইউভিসি সিলিং মাউন্টেড হতে পারে, ইউভিসি এয়ার মুভমেন্ট রুম স্যানিটাইজার কাজ হতে পারে,
অনেক ধরনের এই ইউভিসি লাইটটা আমরা ইউজ করে থাকি। এরপর আছে ইউভিসি ডাক্ট সারফেস ইন্সপেকশন। বিশেষ করে বিশাল বিশাল ডাক্ট রয়েছে, এই ডাক্টের ভিতর দিয়ে যখন আমাদের এয়ার সার্কুলেশন হবে তখন সেটাকে আমরা কাজ করতে পারি। স্পেশালি আমাদের ফ্যান কলিং ইউনিট এবং এয়ার হ্যান্ডলিং ইউনিটের মধ্যে আমাদের বেশিরভাগ ইউজ করা হয়। সেক্ষেত্রে কি করা হয় যে আমাদের একটা কুলিং কয়েল থাকতেছে এবং দেন প্যান থাকতেছে, আদার ওয়েটেড সারফেস এরিয়া থাকতেছে, সেই সারফেস এরিয়াটাকে যেন কভার করতে পারে লাইটিং দিয়ে, তো সেটাকে আমরা ডিজাইন করা হয় সেভাবে। সো আপনি যখন ইভিসি লাইট ডিজাইন করবেন তখন ইম্পর্টেন্ট হলো ডাক্টের ডেপথ এবং উইথটা কত আছে সেটার উপর ডিপেন্ড করে ইভি লাইটের লেন্থ এবং তার প্রতি ইঞ্চিতে বা প্রতি মিটার সেন্টিমিটার স্কোয়ারে কতটুকু ইরিডিয়েশন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। তো আমরা আজকে ক্যালকুলেশন পরে দেখবো, আমরা কিছু দেখি ইভিসি পোর্টেবল রুম ডিকন্টামিনেশন। দেখা গেছে যে আমাদের বিশেষ করে হসপিটাল গুলোতে যে অনেক সময় পার্মানেন্ট ভাবে রাখা যায় না, এরকম একটা মুভেবল একটা রয়েছে যে যেখানে কিছু কিছু ইকুইপমেন্ট এবং অন্যান্য মেডিকেল রিলেটেড কিংবা প্যাথোজেন ব্যাকটেরিয়া ভাইরাস প্রডিউস হতে পারে এবং কন্টামিনেশন হতে পারে, এরকম জায়গাতে আমরা প্রতিদিন একটা সার্টেন টাইম পর্যন্ত এই পোর্টেবল জার্মিসাইড বা ল্যাম্প গুলোটাকে একটা মাঝখানে রাখা হয়। কিন্তু সার্টেন টাইম পর্যন্ত 30 সেকেন্ড 50 সেকেন্ড অথবা 1 মিনিট বা 2 মিনিট পর্যন্ত এটাকে চালানো হয়। ম্যাক্সিমাম হলো 15 মিনিট হতে পারে। যে 15 মিনিট চালালে দেখা গেছে যে 99.9% যে আমাদের ভেজেটেড ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং এছাড়াও অন্যান্য যে জীবাণুগুলো আছে সেগুলো আমরা এখানে কিল করতে পারি। তো ডিপেন্ড করে এটা এই ল্যাম্পের ক্যাপাসিটি এবং ল্যাম্পের কতটুকু কভার করতে পারে সেটার উপর ডিপেন্ড করে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্রাফ দেওয়া আছে, সেটা হলো ওয়েভ লেন্থ ন্যানোমিটারে। আমরা যদি 254-তে সবচেয়ে দেখতেছি যে রিলেটিভ জার্মিসাইডাল ইফেক্টিভনেস, অর্থাৎ কোন ওয়েভ লেন্থটা ম্যাক্সিমাম আমাদের জার্মিসাইডকে মারতে পারে, সেটা হলো 254, যেমন 254 ন্যানোমিটার ওয়েভ লেন্থ। এই লেন্থের সবচেয়ে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যায়। আবার সমস্যা কি 254 ন্যানোমিটারে হিউম্যান বডির জন্য ক্ষতিকর, আমরা পরবর্তী স্লাইডে সেটা দেখব। এখানে আসা যাক যে আমরা কিভাবে একটা ইভি লাইটের আমরা ডোজ ক্যালকুলেশন করি কিংবা কি কি কনসিডার করে যাই। প্রথমে আমরা দেখি ডিস্টেন্স বিটুইন ইউভি জিআই ল্যাম্প অ্যান্ড প্যাথোজেন। এখন যদি ইভি লাইটের সোর্স আমরা যদি বলি লেফট সাইডে আর রাইট সাইডে আমরা ডিস্টেন্সটাকে চলে যাচ্ছি, তাহলে আমাদের প্রথমে ইন্টেন্সিটি অফ ইভিসি ল্যাম্প ডিভাইস ডিজাইন, আমরা যদি ম্যানুফ্যাকচারের যে ল্যাম্প পাওয়া যায় সেখানে এই ইন্টেন্সিটি অফ ইভিসি ল্যাম্পের ক্যাটাগরি এবং তার ক্যাপাসিটি দেওয়া থাকে, সেখান থেকে ডাটাটা আমরা নিতে পারি। এরপর আছে ডিউরিং অফ এক্সপোজার টাইম, ডিউরেশন অফ এক্সপোজার টাইম, মানে কতক্ষণ পর্যন্ত এই ল্যাম্পটা অ্যাক্টিভ রাখবো বা চালিয়ে রাখবো সেটাকে আমরা বলতেছি ডিউরেশন অফ এক্সপোজার। তো আমরা ডোজ মিনস হলো ইন্টেন্সিটি ইনটু টাইম, আমরা ইউভি ডোজটাকে ধরি মিলি জুল পার সেন্টিমিটার স্কোয়ার, আমরা ইউভি ইন্টেন্সিটি মাইক্রোওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার ইনটু এক্সপোজার টাইম, এইভাবে আমরা কনসিডার করি। এখন আমরা যদি ধরি মনে করেন যে একটা কোভিড-19 ভাইরাসকে মারবো, তাহলে সেক্ষেত্রে আমাদের ইউজ করতে চাচ্ছি ফার ইউভিসি, আমি একটু পরে আসবো ফার ইউভিসি কি। তো এই ক্ষেত্রে আমাদের কনসিডার করা হয় যে ইউভিসি স্ট্যান্ডার্ড ডোজ ক্যালকুলেশন হলো 250 মিলিজুল পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা যদি রুম ভলিউম কনসিডার করি যে 20 ফিট 30 ফিট এবং 12 ফিট হাইটের, তাহলে হচ্ছে 7200 কিউবিক ফিট। তাহলে সিলেক্ট ফার ইউভিসি ল্যাম্প, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন ফার ইউভিসি ল্যাম্প ইরিডিয়েশন কত। তো অন স্ট্যান্ডার্ড আমরা যদি ধরি, আমরা একটা স্ট্যান্ডার্ড ভালো পেয়ে যাই বেশিরভাগ ক্ষেত্রে ইভিসি লাইটের 5 মিলিজুল পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা যদি এই সূত্রটাকে ফেলি তাহলে দেখা যাচ্ছে 50 সেকেন্ড, অর্থাৎ 50 সেকেন্ডে এই রুমটাকে আমরা জার্মিসাইড করতে পারি, আমরা প্যাথোজেন গুলো ব্যাকটেরিয়া ভাইরাসকে মারতে পারি। তাহলে মাত্র 50 সেকেন্ড এই যে ল্যাম্পটা আমরা বলতেছি সেই ল্যাম্পটা যদি আমরা রাখতে পারি রুমের ভিতরে, তাহলে 50 সেকেন্ডের ভিতরে আমরা সব ধরনের ব্যাকটেরিয়া 99% আমরা মারতে পারবো। সো এছাড়া কি করতে ইভিসি লাইটের সবচেয়ে বড় যে কাজটা সেটা হলো যে এটা আমাদের হিউম্যান বডির জন্য সবচেয়ে কম ক্ষতিকারক। আমরা আসতেছি সেই ডিটাগুলো আমরা দেখবো।
তো আমাদের ওয়ার্ল্ডে সবচেয়ে খুব কম কোম্পানি এই ইউভিস মানে ফার ইউভিসি লাইটটা ডেভেলপ করে বা এটা ম্যানুফ্যাকচারিং করে। যেমন আমার বিখ্যাত ব্র্যান্ড আমরা বাংলাদেশে যেটা ইউজ করছি দুইটা ব্র্যান্ড, সেক্ষেত্রে একটা হলো ইউসিও, যেটা জাপানের তৈরি, একটা বোল্টন সায়েন্স ইউএসএ, এছাড়া হেলথ আইএনসি ইউএসএ। আর ইম্পর্টেন্ট নোট হলো কি ইউএসসি আমরা ওয়াল মাউন্টেড পেয়ে থাকি, পেডান টাইপের পেয়ে থাকি এবং ক্যান লাইট। ইভেন ইউভিসি লাইট আমরা যারা দেখছি অনেকে, যে বিশেষ করে কোভিড-19 এর কারণে অনেক সময় আর্চওয়ে আমরা যে প্রত্যেকটা বিল্ডিং এর গেটের সামনে একটা আর্চওয়ে থাকে যার ভিতর দিয়ে আমরা চলে যাই, সেক্ষেত্রে আমার হিউম্যান বডিতে কিছু আছে কিনা সেটা যেমন বলে সেটাকে আমরা আর্চওয়ে, এই আর্চওয়েতেও ইউভি লাইট লাগানো যায়, ফার ইউভিসি নট ইউভিসি, এটা বলতে হবে ফার ইউভিসি। ওকে, আমরা ফার ইউভিসিতে এখন দেখা যাক ইউভিসি লাইটের স্পেকট্রাম অনুসারে আমাদের রেটিনা এবং স্কিনের ডেথনেস কত নষ্ট করে বা কত ক্ষতিকর হতে পারে। আমরা এখানে দেখতেছি ইউভিসি লাইটকে আমরা 3 ভাগে আবার ডিভাইড করতে পারি, যেটা 220 ন্যানোমিটার, 254 ন্যানোমিটার আর 270 ন্যানোমিটার। ইউভিসি আমাদের চোখের অনেক ক্ষতি করে, ইউভি এও ক্ষতি করে, ইউভিসিও অল্প একটু ক্ষতি করে। তার মধ্যে সবচেয়ে কম ক্ষতি করে সেটা হলো 222 এই ন্যানোমিটার লেন্থটাকে আমরা বলছি ফার ইউভিসি। তো ফার ইউভিসি আর কিছুই না, 222 ন্যানোমিটার ওয়েভ লেন্থের যে লাইটটা সেটাকে আমরা বলছি ফার ইউভিসি। তা আমরা দেখি ওয়েভ লেন্থের এবং আমরা স্কিন লেয়ারটার ক্ষতিকর বা কতটুকু পেনিট্রেশন করতে পারি সেটা আমরা দেখি। তা আমাদের 222 যেটা ফার ইউভিসি 200 থেকে 222, সেটারও দেখা যাচ্ছে কি প্রথম স্কিনের যে প্রথম লেয়ারটা সেটাই পর্যন্ত থাকে। আমরা এপিডিমিক্স কিংবা ডেমিস কিংবা সাবকাটিস এর ভিতরে আমরা যেতে পারে না, স্কিনটাকে খুব বেশি ডিপলি ভিতরে জানা, যার কারণে খুব বার্ন করে না, আমাদের স্কিনটাকে খুব বেশি বার্ন করে না। এই জন্য সবচেয়ে হেলথ হ্যাজার্ড কম হলো ফার ইউভিসি। এরপর আমরা দেখি ফার ইউভিসি লাইট ক্লাউড হেল্প প্রিভেন্ট দ্য নেক্সট প্যান্ডামিক। আমাদের যতগুলো রিসার্চ হয়েছে সবচেয়ে বেশি রিসার্চ হচ্ছে এখন ফার ইউভিসিতে, যেহেতু এটা হিউম্যান বডি এবং স্কিনকে সবচেয়ে কম ক্ষতি করে এবং বেশি ডেপথ পেনিট্রেশন করতে পারে না। এরপরে আমাদের দেখা যায় যে দুটো কম্পারিজন আমরা দেখতে পারি। 250 ন্যানোমিটার লেন্থ কনভেনশনাল ইউভিসি কজ কন্ট্রাক্ট ড্যামেজ স্কিন, বাট সেক্ষেত্রে আমাদের যে ফার ইউভিসি ক্যান নট গো পাস্ট টেয়ার লেয়ার, প্রথম টেয়ার লেয়ারের পরে আর যেতে পারে না, সেই জন্য আমাদের স্কিনের বার্নিং বা স্কিন যাতে ইরিটেশনটা ক্যান নট গো পাস্ট টপ লেয়ার, দ্যাটস ওয়াই আমাদের খুব ক্ষতি কম হয়। এখন আসা যাক আমরা দেখি ইঞ্জিনিয়ারিং মডেলিং সফটওয়্যার। আমাদের একজনের সফটওয়্যার ইউজ করি আমরা, বিশেষ করে এই ইউভিসি লাইট ডোজ ক্যালকুলেশনের ক্ষেত্রে যে ম্যানুফ্যাকচার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে বিভিন্ন ম্যানুফ্যাকচার সফটওয়্যার ডিফারেন্স হয়ে থাকে। তো আমরা বিল্ডিং ক্লাসিফিকেশন করি, প্রথমে আমরা বলি সিক বিল্ডিং, নর্মাল বিল্ডিং, হেলথি বিল্ডিং আর ইমিউনিটি বিল্ডিং। তো এই বিল্ডিং কে আমরা ডাক্ট লেন্থ আছে, ডাক্ট লেন্থের সঙ্গে সঙ্গে আমরা দেখি যে স্ট্রিট ডাক্ট উইথ কত, সেটার উপর ডিপেন্ড করে আমরা এই সফটওয়্যারটা সিমুলেশন করে থাকি। আমাদের এখানে দেখতে পাচ্ছি যে ইউভিসি ল্যাম্প ইউজ কনভেকশন টু রিডিউস। আমাদের যদি একটা ইউভিশন লাইট থাকে, তাহলে আমাদের এয়ার কন্ডিশন যদি একটা রুমের ভিতরে থাকে, তাহলে কিভাবে সেই এয়ার সাপ্লাই এয়ার এবং রিটার্ন এয়ার ডিফারেন্ট করে যাচ্ছে তার উপর ডিপেন্ড করে আমার লাইট গুলো ওইভাবে ডিস্টেন্স ল্যাম্প লেন্থ থেকে আমরা কনসিডার করা হয়। দেখা যাচ্ছে যে ডিস্টেন্স যত কম বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস তত আমাদের এই ইউভি ইন্টেন্সিটিটা কমে যাচ্ছে স্বাভাবিকভাবে। এটা যদি আমরা ধরা যায় 200 থেকে আসে এবং আস্তে আস্তে এই লেন্থের সাথে সাথে 10 মাইক্রো ওয়াট পার সেন্টিমিটার স্কয়ার হয়ে যাচ্ছে। তো এটা ডিপেন্ড করতেছে যে আপনি লাইটটা কোথায় রাখতেছেন। এটা বিভিন্ন ধরনের সিমুলেশন করে দেখানো হয়েছে যে একটা রুমের আমরা একটা লাইট দিয়েছি, 3টা লাইট দিয়েছি, তাহলে সেক্ষেত্রে কিভাবে ইরিগেশন হবে এবং তার ক্যালকুলেশনটা ডিপেন্ড করতে হবে। এবং আমরা যখন এয়ার হ্যান্ডলিং ইউনিট কনসিডার করবো, অ্যাস্ট্রের যে জার্নাল গুলো রয়েছে স্পেসিফিক আফটার কোভিড-19 পিরিয়ডে অনেকগুলো জার্নাল এসেছে এই ইউভিসি লাইট বিশেষ করে এয়ার ডিসইনফেকশন করা যাবে সেটার উপর ডিপেন্ড করে। তো এটাও আমরা গাইড অ্যাস্ট্রের 62-তে নতুন যে এডিশন গুলো আছে সেখানে আমরা দেখতে পারবো। এরপরে আমরা দেখতে পাই যে আমাদের
একটা কয়েল ময়েশ্চার কয়েল ইউনিটটা যদি থাকে, ফ্যান কয়েল ইউনিট আর এয়ার হ্যান্ডলিং ইউনিট, আমরা এভাবে দেখি যে আউটডোর এয়ার, মিক্সিং ড্যাম্পার এবং একটা ফিল্টারেশন থাকতেছে, কয়েল ইউনিট থাকতেছে, এরপর ইউভি লাইট থাকতেছে, তারপরে আমরা পাচ্ছি কি একটা মোটর, এবং সেখান থেকে তারপর সাপ্লাই এর চলে যাচ্ছে। তো এখন মডার্ন, বিশেষ করে আফটার কোভিড-19 পরে এখন যত বড় বড় বিল্ডিং এবং কমপ্লেক্স বিল্ডিং গুলো হচ্ছে, সেখানে এইচভ্যাক সিস্টেমের প্রত্যেকটা গুলো এয়ার হ্যান্ডলিং ইউনিট এবং ফ্যান কয়েল ইউনিটে এই ধরনের সিস্টেমটা রেখেই, দ্যাট মিনস ইউভি লাইট ডিসইনফেকশন রেখেই ডিজাইন করা হচ্ছে। তাতে করে আমরা কি হচ্ছে, কগিং কয়েল, ইভি ডেস্ট্রয়, বায়োফিল্ম, ক্লিন কয়েল, পোস্ট ইভি, মানে এই 3-4টা কারণে লাইটটাও কিন্তু আমরা ক্লিন কয়েল পাচ্ছি। এবারে বায়োফিল্মটা কিল করে যাচ্ছে, কগিং কয়েলটাকেও রিমুভ করতে পারতেছি। তো শুধুমাত্র লাইটটা জার্মিসাইড কেন, এই জার্মিসাইড গুলো বা ব্যাকটেরিয়া প্যাথোজেন গুলো, মোল্ড গুলো এখানে এসে মরে ব্লক হয়ে থাকে অনেক সময়, বা আটকে যা থাকে। তো আমরা এখানে আমরা কিল করতে পারি এবং নিয়মিত ক্লিনিং করে এটা রিমুভ করতে পারি। আমরা দেখি যে একটা বড় এয়ার হ্যান্ডলিং ইউনিট যেটা রয়েছে, তার ভিতরে আমাদের এই লাইট গুলো কিভাবে অ্যারে ভাবে সাজানো থাকে। আমার মনে পিকচার দেখা যাচ্ছে যে বড় একটা এয়ার হ্যান্ডলিং ইউনিটে আমাদের প্রত্যেকটা লাইটের ডোজ ক্যালকুলেশন করে তার লেন্থ এবং উইডথটাকে কনসিডার করা হচ্ছে, এবং তার সারফেস এরিয়াটা ওইভাবে কভার করা হচ্ছে। পরের পিকচারটা আমরা দেখতে পাচ্ছি যে বড় একটা এয়ার হ্যান্ডলিং ইউনিটে আমাদের একটা অ্যারে এবং সিরিজ ভাবে একের পর লাগানো থাকে। অনেক সময় দেখা গেছে যে একটা অ্যারেতে টোটাল ডিসইনফেকশন করা সম্ভব হয় না, ডিউ টু ফ্যান স্পিড, অর্থাৎ এয়ার মুভমেন্ট তার স্পিড, যেটাকে আমরা সিএফএম কিংবা বলতে পারি এফপিএম। তো এটাকে চেঞ্জ করে আমরা কি করি, অনেক সময় একটা স্টেজে না করে 2-3টা স্টেজে করতে পারি। এটা ডিপেন্ড করে ডিজাইন কনসেপ্ট এবং সাইড রিকোয়ারমেন্টের উপরে। এরপর আমরা দেখি যে আমরা কোন একটা ফ্যান কয়েল ইউনিট রয়েছে এবং এয়ার হ্যান্ডলিং ইউনিট রয়েছে, আমরা ফিল্টারেশন এবং ডিসইনফেকশন সিস্টেম, ইভি লাইট 2-3 ভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি বিভিন্ন লেয়ারে। প্রথমে একটা বড় কোর্স পার্টিকেলকে রিমুভ করতে পারি, এরকম ফিল্টার থাকে, এরপরে একটা ইভি লাইট থাকে, এরপরে ফাইন পার্টিকেল একটা হেপা ফিল্টার থাকে। তাহলে কথাটা যে কোনোভাবে আমরা রিডান্ডেন্সি রাখতে পারছি, যে কোনো কারণে যে ইভি লাইটের ডোজটা কম হয়, তাহলে আমাদের একটা ফিল্টারেশন থাকতেছে, সেই ফিল্টারেশন দিয়েও শেষ পর্যন্ত আমরা সেটাকে ব্যাকটেরিয়া প্যাথোজেন এবং অন্যান্য মোল্ডটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। তো এটা আরেক ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন যে ভিতরে কিভাবে আমাদের এই ইভি লাইটটাকে ইনসার্ট করা হচ্ছে এবং ক্যালকুলেশন করা হচ্ছে এবং ডিজাইন করা হচ্ছে। তো মুভিং এয়ার অ্যাপ্লিকেশন, তো আমরা যেখানে আমরা মুভিং এয়ারটাকে দেখবো, সিডিসি গাইডলাইন অনুসারে আমাদের ডাক্ট ইরিটেশন এবং আপার এয়ার ইরিটেশনটা ম্যান্ডেটরি। এখানে কি বলা হয়েছে, বিশেষ করে আপার ইরিটেশন মানে 8 ফিটের উপরে রাখার জন্য রিকমেন্ডেশন করছে সিডিসি গাইডলাইন অনুসারে। এখন এটা আমরা কিভাবে টেস্ট করব, দ্যাট মিনস আমি যে এয়ার হ্যান্ডলিং ইউনিট কমপ্লিট করলাম এবং এটা একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট করলাম, তাহলে এই স্ট্যান্ডার্ড প্রোডাক্টের ভিতরে আমরা ইভি লাইট যুক্ত যে ডিসইনফেকশন সিস্টেমটা দিচ্ছি, সেটাকে আমরা টেস্ট করার মেথডটাও বলে দিয়েছে ইপিএ, এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি। যারা ইউএসএ আছেন তারা অনেকেই জানেন এটা। তো এখানে তাদের গাইডলাইন রয়েছে, দিস অর্গানিক ওয়ার সিলেক্ট সারফেস বায়োলজিক্যাল ওয়ারফেয়ার এজেন্ট বিডব্লিউএ। এটার মাধ্যমে এখানে আমার কিছু পিকচার দেওয়া হচ্ছে, দুইটা যে ল্যাম্পগুলো আমরা পজিশন কেমন করছি, কি ইরিটেশন হচ্ছে, সেখানে একটা ডেটা আসতেছে, এই ডেটার উপর ডিপেন্ড করে সেগুলোর কার্যকারিতা এখানে দেখানো হয়ে থাকে। তো আমরা এরপরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো কি, রিসেন্টলি আপনার কোভিড পিরিয়ডের পরে আমাদের গ্রিন বিল্ডিং এর মেন কনসেপ্টটা হলো ইনডোর এয়ার কোয়ালিটি। আমাদের ইনডোর এয়ার কোয়ালিটির বড় একটা পার্ট হলো ভিওসি, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। দেখা গেছে যে আমাদের হেপা ফিল্টার এবং বিভিন্ন ধরনের ফিল্টারের দিয়ে আমরা কি করতে পারি, আমরা শুধুমাত্র ব্যাকটেরিয়া ভাইরাসকে কিছু করতে পারি, কিন্তু কেমিক্যাল হ্যাজার্ডটাকে কিন্তু আমরা রিমুভ করতে পারি না, বা কেমিক্যাল হ্যাজার্ডকে আমরা ডিসইনফেক্ট করতে পারি না। যদি কেমিক্যাল হ্যাজার্ড থাকে, বিশেষ করে ভিওসি, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, যেটার জন্য আমরা স্মেল পাচ্ছি, এটাকে যদি আমি কিল করতে চাই, তাহলে এই ইউভিসি লাইটের কোনো বিকল্প নেই। তো আমরা আউটডোর পলিউশন সোর্স হতে পারে, যেমন ভেহিকেল এক্সস্ট আপনাদের রুমে আসতে পারে, কম্বাস্টেবল পাইপ প্রোডাক্ট আসতে পারে, ইমিশন ফর্ম আসতে পারে, ক্রস কন্টামিনেশনের কারণে আসতে পারে, কেমিক্যাল স্টোরেজ এরিয়া হতে পারে, এরপরে ইনডোর সোর্স পলিউশন হতে পারে, যেমন টবাকো, স্মোক, কুকিং, উড বার্নিং, স্টোভ এটসেট্রা। এইসব কারণে যদি আমাদের ইনডোর এয়ার কোয়ালিটিটা ডিটোরেট হয়ে যায় কিংবা কন্টামিনেশন হয়ে যায় এবং ভিওসি লেভেলটা বেড়ে যায়, তখন আমাকে এটাকে জার্মিসাইড করার জন্য এবং এটাকে রিমুভ করার জন্য আমাদের
আলট্রাভায়োলেট রে ইউভিসি লাইটের কোনো বিকল্প নেই। তো আমরা এয়ার কন্টামিনেশনকে আমরা 3 ভাগে আমরা অনেক সময় বলে থাকি। এক নম্বর হলো পার্টিকুলেট, গ্যাসেস আর বায়োলজিক্যাল। এই 3টা ভাবে আমরা বলে থাকি যে ক্যাটাগরি যদি কনসিডার করা হয়। তো এয়ার কন্টামিনেশন আমরা পার্টিকেলস, গ্যাসেস এবং বায়োলজিক্যাল এই 3টাকে আমরা একটা ডাক্টের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে এই 3 ধরনের কন্টামিনেট যদি আমরা রিমুভ করতে চাই তাহলে সেক্ষেত্রে ফিল্টারেশন প্লাস ইউভিসি লাইটের কোনো বিকল্প নেই। এছাড়াও মডার্ন কিছু সলিউশন এসে গেছে, যেমন আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা অনেকে চিনি, বিশেষ করে যারা হসপিটাল ম্যানেজমেন্ট এবং হসপিটালের এইচভ্যাক সিস্টেম নিয়ে কাজ করে, তারা আমরা প্রায় বলে থাকি যে হেপা ফিল্টার। হেপা ফিল্টারটা মূলত ইউজ করা হয় 0.3 মাইক্রন। তো দুর্ভাগ্যক্রমে হেপা ফিল্টার দিয়ে কোভিড-19 খুব বেশি রিমুভ করা যায় না, কারণ কোভিড-19 হলো 0.3 মাইক্রনের চেয়েও ছোট। তো কোভিড-19কে ডিসইনফেকশন করার জন্য ইউভিসি লাইটের কোনো বিকল্প নেই, অথবা সেক্ষেত্রে MRB 13 পরে 14 এরকম নিয়ে আসতে হবে, এবং হেপা ফিল্টারে মডার্ন 3 স্টেজ তখন ইউজ করতে হবে। তো এই জন্য নতুন এক ধরনের টেকনোলজি এসেছে, সেটাকে আমরা বলি PCO, ফটো ক্যাটালিস্ট অক্সিডেশন। টেকনোলজি হ্যাজ বিন ডেমনস্ট্রেট এফেক্টিভ রিমুভিং ওয়াইড রেঞ্জ অফ ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড, যেটাকে আমরা VOC করতেছি। VOC মানে ভলাটাইল অর্গানিক কম্পাউন্ড। HEPA filter did not filter particulars smaller than 0.3 micron, যে সেসব ক্ষেত্রে গ্যাসেস এবং VOC যে লেভেল থাকবে সেটা কিন্তু HEPA filter দিয়ে করা যাবে না। অনেকের কাছে HEPA filter খুব জনপ্রিয়, কিন্তু HEPA filter কিন্তু গ্যাসেস এবং VOC টাকে রিমুভ করতে পারে না। তো আমাদের অনেক সময় কি করতে হয়, কম্বাইন্ড একটা সলিউশন দিতে হয়। কম্বাইন্ড সলিউশন মিন কি, UVGI এবং PCO দুটাকে কনসিডার করতে হয়। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং স্ট্যান্ডার্ড। দ্যাট মিনস আপনি SLA ল্যাব, যদি SLA ল্যাব 1, 2, 3, 4 পর্যন্ত রয়েছে, সেই 4 পর্যন্ত যখন যাবেন তখন আপনাকে অবশ্যই, এবং 3 গেলেই UVC এবং PC দুটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে রিকমেন্ডেড করছে। তো আমরা এখানে কিছু পিকচার দেখি, আমরা দেখতে পাই যে oil surface irradiation level low as 1 microwatt per centimeter can be effective অর্থ 50 to 100 microwatt। এই দুটা, এই 1 থেকে আমরা 1 মাইক্রোওয়াট সেন্টিমিটার ক্যান বি এফেক্টিভ অল্প কোথায় হবে, আর টিপিক্যাল যদি হয় 50 থেকে 100 মাইক্রোওয়াট পার সেন্টিমিটার মধ্যে ভ্যালু থাকে। আমরা মনে বামের পিকচারটা দেখতে পাচ্ছি যে কয়েল ক্লগ উইথ মোল্ড এবং ব্যাকটেরিয়া। রাইট সাইডে সে দেখতে পাচ্ছি যে এরকম একটা ক্লিন কয়েলটাকে কিভাবে ডার্টি কয়েল পার টু ইউভি এক্সপোজার। তো যখনই কোনো একটা ইউভি এক্সপোজারের আন্ডারে যাবে তখনই কিন্তু এই কয়েলগুলো এই ডার্টি তৈরি হবে, কারণ আমরা মোল্ড ব্যাকটেরিয়া এগুলো মরে এই ফিল্মগুলোতে আটকে থাকে। সো এই জন্য আমরা ক্লিন কয়েল পোস্ট এফেক্টিভ, দ্যাট মিনস ইউভি এক্সপোজার পরে আমাদের পোস্ট ক্লিনিং মেকানিজম অফ ক্লিন মেইনটেনেন্স প্রোগ্রামটা কন্টিনিউ করতে হবে। আমরা এখানে দেখতে পারি ইউভি ডিস্টোর মাইক্রোগ্রাম আর ডিস্টোর এইচভ্যাক অপারেশন। আমাদের পিকচার দেখে বুঝতে পারছি যে আমাদের প্র্যাকটিক্যাল কিছু পিকচার এখানে আছে। আমাদের বিফোর এবং আফটারে কেমন হচ্ছে এই ইউভিসি লাইট অ্যাপ্লিকেশন, বিশেষ করে জার্মাসাইড কনসিডার করার পরে। অলরেডি আমরা পিসি হালকা করে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করতে চাচ্ছি যে ফটোক্যাটালিস্ট অক্সিডেশন টেকনোলজি আর পিউরিফিকেশন ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয়। বিশেষ করে এই পিসিও মেকানিজমটা ইউজ করা হচ্ছে মডার্ন স্প্লিট কেস এয়ার কন্ডিশনের জন্য সবচেয়ে বেশি। বিশেষ করে যারা জাপানিজ এবং ইউরোপিয়ান যে প্রোডাক্টগুলো রয়েছে তারা এই পিসিও টেকনোলজি অ্যাপ্লাই করে বিশেষ করে স্প্লিট এয়ার কন্ডিশনে বাতাসটা যে ছাড়তেছি এবং রিটার্নে আসতেছি, এরকম 3 ধরনের ফিল্টারেশনের মাধ্যমে, ক্যাটালিস্টের মাধ্যমে আমাদের ভিওসি লেভেল এবং অন্যান্য কন্টামিনেশনকে প্রোটেক্ট করা হচ্ছে। তো বাংলাদেশের যেসব এয়ার কন্ডিশন আমরা পেয়েছি, অনেকেই ক্লেম করে যে পিসিও রয়েছে, কিন্তু তাদের কাছ থেকে আমাদের বাংলাদেশের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোনো টেস্টিং রিপোর্ট কিংবা এই ধরনের জিনিসপত্র আমরা এই পর্যন্ত পাই নাই আমাদের কোনো প্রজেক্টে। তো আশা করতেছি হয়তো কেউ অন্য কোনো প্রজেক্টে কাজ করেছেন, এরকম রিপোর্ট আছে হয়তো আমাদের কাছে শেয়ার করলে হয়তো আমরা আরো একটু লার্নার্ড হয়ে যাব। তো আমাদের বড় এই প্যাথোজেন ব্যাকটেরিয়া ভাইরাসের জন্য বাংলাদেশের হসপিটাল ম্যানেজমেন্ট
এবং বাংলাদেশে বিএনবিসি এবং অন্যান্য যে রুলস রেগুলেশন রয়েছে খুবই পোর টাইপের। কারণ হলো কি, আমরা রিসেন্টলি কিছু হাইলি এফেক্টিভ এবং হাইলি টেকনোলজি এরিয়াতে কাজ করেছি, বিশেষ করে আইসিইউতে। আমার বিশেষ করে কোভিডকালীন আমি হলো একটা কমিটিতে ছিলাম, যেখানে কোভিড-19 পিরিয়ডের সময় কি ধরনের পজিটিভ প্রেশার, নেগেটিভ প্রেশার ফিল্টারেশন, কোভিড ফিল্টারেশন কেমন করা যাবে, অক্সিজেন কোয়ালিটি কেমন ডেভেলপ করবে, এই কমিটিতে অনেকগুলো হসপিটালে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে। তাতে করে আমার কাছে খুবই কষ্ট লেগেছে, কারণ এখানে এই ধরনের ব্যাকটেরিয়া, প্যাথোজেন, ভাইরাস মারার জন্য কোনো ধরনের মেকানিজম কিছুই নেই। এমনও দেখা গেছে যে যেসব কোভিড পেশেন্ট আইসিইউতে যাচ্ছে, কোভিডের সময় আমাদের কাছে অনেক ডেটা আছে, তারা বেশি তাড়াতাড়ি মারা যাচ্ছে। কারণ হলো কি, তারা যে সেন্ট্রাল রেসপিরেটরি সিস্টেমটা ইউজ করতেছে বা অক্সিজেন সিস্টেমটা ইউজ করতেছে, অনেকগুলো কন্টামিনেশন হচ্ছে। সেখানে জার্মিসাইড করার জন্য যে উপযুক্ত টেকনোলজি এবং সেই ধরনের প্রোডাক্ট ছিল না, এবং ওটাকে কিভাবে করতে হবে সেই ধরনের টেকনোলজি অনেকে জানো না। যার কারণে ওই ক্রিটিক্যাল মোমেন্টে সলিউশন পাওয়া এবং প্রোডাক্ট পাওয়া এবং সেই অনুসারে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। তো আশা করি এটা পরে অনেকগুলো কাজ হয়েছে, কিন্তু এখনো আমি মনে করছি আপ টু দ্য মার্ক হয় নাই বাংলাদেশের রেসপেক্টে। যেহেতু আমরা হরহামেশাই হসপিটালের সাথে আমরা জড়িত, প্রথমে আসা যাক যে আমরা হালকা করে বলেছিলাম যে কিভাবে একটা ইভি লাইট আমাদের 250 ন্যানোমিটার ওয়েভলেন্থটা আমাদের মাইক্রোবসকে কিভাবে মেরে ফেলতেছে। তো প্রথমে দেখা যায় যে আমাদের প্রত্যেকটা ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেন, মোল্ড, এটা যে রয়েছে দুটো ক্যাটাগরিতে তারা, একটা ডিএনএ আর এনএ। তো ডিএনএ এবং আরএনএ এর যে প্যাটার্নটা রয়েছে, সেটি প্যাটার্নটাকে যদি আমরা ব্রেক করতে পারি, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে ওইটা মরে যাবে এবং ওটার আর এক্সটেন্ডেন্ট বা কোনো বংশবৃদ্ধি হবে না। তো এই 254 ন্যানোমিটার যেটা রয়েছে, সেই 250 ন্যানোমিটার, বিশেষ করে ম্যাক্সিমাম এই 254 ন্যানোমিটারের সবচেয়ে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি এই ইউভি লাইট দ্বারা ডিএনএ সিস্টেমের যে ধরনের প্যাথোজেন বা ব্যাকটেরিয়া, মাইক্রোবস রয়েছে সেগুলোকে ডিস্ট্রয় করা হচ্ছে। আমরা স্লাইডের প্রায় শেষের দিকে চলে আসছি। সিডিসি এবং নিউসের গাইডলাইন রয়েছে যে পারমিসিবল এক্সপোজার লিমিট, স্পেশালি আমরা ইউভিসি লাইট যখন ইউজ করব, অ্যাশের টেকনিক্যাল কমিটি 2.9 এর বিভিন্ন গাইডলাইন যেটা ফলো করতেছে সিডিসি এবং নায়োস, সেক্ষেত্রে ইউভিসি লাইটের 253.7 ন্যানোমিটার ওয়েভলেন্থের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যায়, এবং এটা REL রিকমেন্ডেড এক্সপোজার লিমিট, সেটা কত হবে, ম্যাক্সিমাম 6 মিলিজুল পার সেন্টিমিটার চেয়ে বেশি হবে না, ফর এ ডেইলি 8 আওয়ার ওয়ার্ক শিফট, মানে 8 ঘন্টায় 6 মিলিজুল পার সেন্টিমিটার স্কয়ারের চেয়ে বেশি হবে না এক্সপোজার লিমিট। আপার পোর্শন প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমাদের ইউজ করতে হবে, রিকমেন্ডেড হোয়েন পার্সোনাল মে বি এক্সপোজড ইউভি রেডিয়েশন। যখন আমরা পার্সোনাল এই ইউভি লাইটের কন্টাক্টে আসতে চাইবো, তখন অবশ্যই প্রপার পিপিই ইউজ করতে হবে আমাদের সেক্ষেত্রে। তো এটার ডিটেলস আমরা জানতে চাই, আমরা ইউজ করতে পারবো আমাদের অ্যাশের যে tc0209.ashre.org, এখানে আমরা যদি ভিজিট করে আরো ডিটেলস আমরা যাইতে পারবো। ইউভিসি বা ফার ইউভিসির সবচেয়ে বড় মজাটা হলো কি, ফ্যাক্ট 10 রয়েছে, 10টা ফ্যাক্ট রয়েছে, তার মধ্যে আমি 10 নম্বর ফ্যাক্ট বলতেছি, রিসাইকেলেবল। আমাদের অন্যান্য লাইটের ক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে আমাদের এনভায়রনমেন্ট এফেক্ট হয়, সেগুলো রিসাইকেল করা যায় না, কিন্তু আমাদের এই ফার ইউভিসির ক্ষেত্রে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হলো রিসাইকেবল এবং রিইউজ করা সম্ভব হয়। এখন আমাদের পিকচার দেখতে পাচ্ছি যে এই ইউভিসি লাইটে বিভিন্ন ফর্মে বিভিন্ন বিষয় নেওয়া যায়, বিভিন্ন জিনিসটাকে করা যায়, বিশেষ করে পেশেন্ট রুম, বাথরুম। আমরা যদি এই ধরনের লাইটটা কি করছি, যে পেশেন্ট রুম, অপারেশন রুম, অনকোলজি ইউনিট, পেশেন্ট বাথরুম, বার্ন ইউনিট, রেডিওলজি, ইন্টেনসিভ কেয়ার ইউনিট, ইমার্জেন্সি রুম, এসব ক্ষেত্রে এইটার মুভেবল ইউভিসি লাইট দিয়ে আমরা ডিসইনস্ট্রাকশন করতে পারি। এবং অ্যাপ্লিকেশন ফিল্ড, ওয়াল এক্সাম হতে পারে, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট হতে, ম্যাটার্স কভার হতে পারে, কাউন্টার হতে পারে, বেড রেল হতে পারে, কাঠ হতে পারে, বেডসাইড টেবিল হতে পারে, হুইল চেয়ার হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমার মনে পিকচার থেকে যে একটা ইভি লাইট
এইভাবে একটা সার্টেন টাইমে ডোজ ক্যালকুলেশন করার পরে কত মিনিট বা কত সেকেন্ড চালু রাখলে ওই রুমটাকে টোটাল কাভার হবে, সেইভাবে আমরা ক্যালকুলেশন করা হয় এবং এইভাবে আমরা ডিজাইনটা করা হয়। তো একটা সার্টেন লেভেলে যখন কোনো একটা রুমে নতুন রোগী আসার আগে বা কোনো একটা রোগী এখানে আছে, সেই রোগীটাকে সার্টেন টাইমে সরে তার রুমটাকে ডিসইনস্ট্রাকশন করা হয়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ফার ইউভিসি। ফার ইউভিসি সবচেয়ে জনপ্রিয়। এই যে আর্চওয়ে একটা হিউম্যান বডি পাস হয়ে যাচ্ছে, একটা সার্টেন সেকেন্ডের মধ্যে আমরা পুরো বডিটাকে আমরা সারফেস, স্কিন সারফেসে যদি আমাদের ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস থেকে থাকে কোনো একটা কন্টামিনেশনের কারণে, অর্থাৎ কোনো একটা সারফেস কন্টামিনেশন হয়েছে আমার বডিটাকে, সেই বডিটাকে আমি যদি একটা হিউম্যান ক্রাউডের মধ্যে দিয়ে নিতে চাই বা এই কিউবার্ড কাজে অ্যাসেম্বলিং আকারে কোথাও বসে অফিসে কাজ করতে চাই, তখন আমাদের এই ইউভিসি আর্চওয়েটাকে আমরা কাজ করাতে পারি, একটা সার্টেন টাইম পর্যন্ত এক্সপোজ হয়ে আমরা যেতে পারি। তো এবং আমাদের যখন এটা দিয়ে পাস হবো, আমার বডি, আমার ক্লথ, আমার সবকিছুই আমার ডিসইনস্ট্রাকশন হয়ে যাবে। এখন আসা যাক আমাদের ইউভিসির ক্ষেত্রে আমাদের মিথটা হলো কি, ইউভিসি সিস্টেম ল্যাব ইমিট হার্মফুল কম্পোনেন্ট ইনটু দ্য এয়ার। এটা হলো মিথ, আমরা অনেকে মনে করি। ফ্যাক্ট হলো কি, মার্কারি বেস ল্যাম্প ডো নট ইমিট ওজোন অর আনসেফ লেভেল অফ ভিওসি। আপনার যে মার্কারি বেস ল্যাম্প হয়, ডো নট ইমিট ওজোন অর আনসেফ লেভেল অফ ভিওসি। আপনি এলইডি লাইট যদি 200 ন্যানোমিটারের লেন্থের নিচে আমরা যদি কোনো ওয়েভ লেন্থ তৈরি করতে, সেক্ষেত্রে শুধুমাত্র ওজন তৈরি হতো, শুধুমাত্র এলইডির ক্ষেত্রে। যদি সেটা মার্কারি বেস হয়ে থাকে সেক্ষেত্রে হবে না। এরপর আছে আমরা দেখি জেনন বেস ল্যাম্প ইমিটেড ওজোন, এ টক্সিক গ্যাস নোন টু কজ লাংস ড্যামেজ। তো অনেকেই আছে যারা পুরাতন দিনের এই জেনন বেস ল্যাম্প যেগুলো আছে, বিশেষ করে জার্মিসাইড হিসেবে কাজ করে, সেগুলো ওজন এবং টক্সিক গ্যাস তৈরি করে, নোন অ্যাজ কজ লাংস ড্যামেজ। সো আমাদের দেখতে হবে যে জেনন বেস কোনো কিছু আছে কিনা, সেটাকে অমিট করতে হবে। তো এই হলো আজকে আমার স্লাইড এবং শেষ। যদি কোনো কোশ্চেন অ্যান্সার থাকে আমি ইনশাআল্লাহ দেবো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার ইমরান আজকে আপনার সুন্দর প্রেজেন্টেশনের জন্য। এখন 30 মিনিটস আমাদের কোশ্চেন এন্ড আনসার সেশন। আপনারা এই টপিকের উপরে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, যদি কোনো কোশ্চেন থাকে আমাদের আজকের স্পিকার উনি তার উত্তর দেবেন। আপনাদেরকে হ্যান্ড রেজ করে কোশ্চেন করার জন্য অনুরোধ করা হলো। Engineer Amjad, already দেবব্রত মিত্র raised his hand. আপনি প্রসিড করেন, যে হ্যান্ড রেজ করছেন, প্লিজ ইউ ক্যান আস্ক ইওর কোশ্চেন প্লিজ। ইঞ্জিনিয়ার দেবব্রত মিত্র, প্লিজ আপনি আপনার কোশ্চেন করতে পারেন। আপনি তো মিউট করা আছেন, আনমিউট করে কোশ্চেনটা করেন। আমি মনে হয় একটু বেশি হয়ে গেছে আজকে। হ্যাঁ, আমাদের আরেকজন আমাদের শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার লেখত আলী খান, আপনি আপনার কোশ্চেন করেন প্লিজ। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। স্পেশালি আজকে যে প্রেজেন্টার এবং মানে এরকম সুন্দর একটা বিষয়ে আমাদেরকে জানানোর যে মহৎ উদ্যোগ নিয়েছে এবং যে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, তার জন্য আমি ইঞ্জিনিয়ার আল ইমরান সাহেবকে প্রাথমিকভাবে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাবো, এবং তার সাথে যারা অর্গানাইজার রেজা, আমজাদ সহ অন্যান্য সবাইকে ধন্যবাদ। এখন এতদিন এই যে এয়ার কন্ডিশনিং এর ভিতরে থেকে সত্যি কথা বলতে আজকের এই স্লাইড গুলো দেখতে দেখতে নিজেকে কেমন যেন সময়ের সাথে সাথে কেমন যেন ভীত অনুভব হচ্ছে, যে এটা মনে হচ্ছে যেন একটা কিছুটা ভয়ঙ্কর, কিছুটা মানে সমস্যার ভিতরে আছি কিনা আমরা।
এবং যেটা শারীরিকভাবে হয়তো বা পরবর্তীতে মানসিকভাবে এই ধরনের কোনো এফেক্ট আমাদের উপরে আসতে পারে কিনা দীর্ঘ সময় এই ধরনের এয়ার কন্ডিশনিং সিস্টেমের সাথে চলার কারণে, বিশেষ করে এই যে ইউভি দিয়ে যেগুলো করা হচ্ছে এবং বিভিন্ন রেঞ্জ বলছে, এগুলোর যদি এরকম হয় বা একটু ব্যতিক্রম হয়, যে কোনগুলো হবে এই স্ট্যান্ডার্ড গুলো খুব সুন্দরভাবে বলার চেষ্টা করছে, কিন্তু এইগুলা যে সবসময় মেনটেন করা সম্ভব হবে তা যদি না হয়, সেই ক্ষেত্রে আমরা যারা ইউজার তাদের কি কি সমস্যা আমরা আমাদের হতে পারে? ইঞ্জিনিয়ার আলিম। থ্যাংক ইউ সো মাচ লিয়াকত ভাইকে অনেক ধন্যবাদ, খুব ক্রুশিয়াল কোশ্চেন এবং ভালো কোশ্চেন করার জন্য। দুর্ভাগ্য এটাই যে আমরা যে সময় জার্মিসাইড লাইটটা নিয়ে এসেছিলাম মার্কেটে, আমরা টেস্ট করা হয়েছিল, আমরা একটা সংস্থার থেকে এই ইভি লাইটের রেডিয়েশন এবং ওয়েভ লেন্থটাকে টেস্ট করার জন্য আমরা একটা মিটার নিয়ে এসেছি। তো এই মিটারে বাংলাদেশের 99% লাইটই পাস করতে পারেনি। তো যার কারণে যেহেতু ওই হেলথ ডিজি যে সেলটা ছিল, সেই সেল থেকে বাংলাদেশের কোনো লাইটটাকে ওইভাবে দেওয়া হয়নি, অ্যাপ্রুভাল দেওয়া হয়নি, কারণ কোনো লাইটই ওয়েভ লেন্থ পাস করতে পারেনি। এবং আরেকটা পাস করতে পারে না যে ডোজ ক্যালকুলেশন করার জন্য ওই লাইটের যে ক্যাপাসিটিটা, দ্যাট মিনস ওটা যে টেস্ট করা আছে, সেই টেস্ট রিপোর্টটাও ওরা সুন্দরভাবে দিতে পারেনি। তারা শুধুমাত্র একটা লো বা চিপ কস্ট প্রোডাক্টটা নিয়ে এসে ওই সময় মানুষকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সবচেয়ে বড় সমস্যা হলো কি, যে আমাদের দেশে হাই হিউমিডিটি অঞ্চলে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, মোল্ড এগুলো খুব তাড়াতাড়ি জমে যায়। দেখবেন যে পুরাতন যে দাগগুলো রয়েছে তার ভিতরে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি, কত মিলিমিটার পর্যন্ত, 1 মিলিমিটার থেকে বা আরো নিচের থেকে 1 মিলিমিটার পর্যন্ত একটা লেয়ারে তৈরি করছে মোল্ডের, তারপরে পরিষ্কার নয়। এটা ইন্টারন্যাশনাল অ্যাশরে এবং স্মার্টনার গাইডলাইন রয়েছে, যে ক্ষেত্রে প্রতি বছর কত ইন্টারভ্যাল এটা পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে, এই মোল্ড, ব্যাকটেরিয়া, ভাইরাস রাখতে হবে। আমরা ওই কোভিড চলাকালীন আমরা যখন দেখছি, বিশেষ করে সেন্টার এয়ার কন্ডিশন যেগুলো রয়েছে, বিশেষ করে রিটার্ন এয়ার এবং সাপ্লাই এয়ারের মিক্সিং, একটা কোভিড পেশেন্টটা বিশেষ করে হসপিটাল গুলোতে দেখছি যে একটা কোভিড পেশেন্টের এয়ারটাকে কোনো মতো ডিসইনফেকশন করা ছাড়া আরেকটা পেশেন্টের দিকে চলে গেছে। এই জন্য হিউজ পরিমাণে ইনফেক্টেড হয়ে গেছে অন্যান্য ভালো এবং ভালো মানুষগুলো। এবং খেয়াল করে দেখবেন ওই সময় অনেক পেপার কাটিং এসে গেছে যে ভালো মানুষ অ্যাফেক্টেড হচ্ছে কোনো একটা হসপিটালে যাওয়ার জন্য। এই জন্য পরবর্তীতে আমাদের গাইডেন্স এবং আমাদের কারণে কোভিড শিল্ড পেশেন্ট গুলাকে একটা নির্দিষ্ট জোন বা নির্দিষ্ট এরিয়া থেকে আইসোলেটেড করা হয়েছিল পরে। তো অনেস্টলি যদি বলা হয়, বাংলাদেশের এরকম কোনো গভর্নমেন্ট বডি আমি দেখিনি বা এরকম কোনো থার্ড পার্টি তৈরি হয় না যে আমাদের হেলথ হ্যাজার্ডটাকে এভাবে প্রতিনিয়ত চেক করতে পারবে, বিশেষ করে এই জার্মিসাইড এবং ইরিডিয়েশন ক্যালকুলেশন করার উপর ডিপেন্ড করে। এই ধরনের কোনো বিএসটিআই, কোনো রুলস রেগুলেশন এবং তার প্রোডাক্ট টেস্টিং কোন ফ্যাসিলিটি এই পর্যন্ত আমার চোখে আসে না। জানি না অন্য কোনো ডিপার্টমেন্ট আর সেটা করে কিনা। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ আলী ইমরান ভাই। আপনি এর মধ্যে প্রকৌশলী আমাদের আরেক অ্যাডভাইজার ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার বিশ্বাস, উনি আমাদের সাথে জয়েন করছেন আবুধাবি থেকে। আমাদের মধ্যে আরেকজন বড় ভাই, উনি আবুধাবির ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি ইঞ্জিনিয়ার রিয়াজ কলিম ভাই অলসো আমাদের সাথে আছেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাদের মাঝে আরো একজন উপস্থিত আছেন, উনি আপনার জেমস এল উইলিয়ামস অস্ট্রেলিয়ান একটা বেস কোম্পানিতে এখানে এসবিএস এর উপরে সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে এখানে কর্মরত আছেন। উনি আমাকে পার্সোনালি মেসেজ দিচ্ছেন যে উনি এই সম্বন্ধে একটা কোশ্চেন করতে চান। মোহাম্মদ মোর্শেদুল ইসলাম রুবেল ফ্রম আবুধাবি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ মোর্শেদুল ইসলাম রুবেল। আমি এখানে জেমস এন্ড উইলিয়ামস মিডলস্টে এসবিএসি উপরে আছি। নরমালি আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে ডাটা সেন্টারের উপরে। আমরা ডাটা সেন্টার, আমাদের কোম্পানি based on mostly working on data center projects. It's a precision type edge-based system. Also, I have worked earlier some school projects, especially the government school projects. I have done 2 school projects here. I was the SBS expert there also. So mostly মোর্শেদুল ইসলাম রুবেল একটু ইন্টারফেয়ার করি, যদি স্পেসিফিক কোশ্চেন থাকে। আচ্ছা, আমি আমার কোন স্পেসিফিক কোশ্চেন আছে। আমার এখানে যে ইভি ল্যাম্পে যে এখানে যে আমরা ইউজ করি,
এখানকার ইউ এর অ্যাপ্লিকেশন গুলো আমি বলতে চাইছি, আমার রেসপেক্ট, আমার এক্সপিরিয়েন্স ইউভি এন্ড HEPA ফিল্টার যেখানে আমরা ইউজ করি, আমি সেটা আর কি আমার জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা 2 মিনিটের মধ্যে আমি শেয়ার করবো এখানে আমরা কিভাবে কাজ করি। যেহেতু আমাদের এখানে এক বড় ভাই বসে, উনি ওয়ারিড অ্যাবাউট হি ইজ ওয়ার্কিং ইউই, সো আই ওয়ান্ট টু মেক হিম কমফোর্ট দ্যাট ইউই কিভাবে এখানে হ্যান্ডেল করে এই জিনিসগুলা। ঠিক আছে, লিয়াকত ভাইকে কমফোর্ট করার জন্য আর কি। ওকে, আচ্ছা মুর্শিদ ভাই, আমি হলো বাংলাদেশের প্রথম ডেটা সেন্টার সার্টিফাইড ইঞ্জিনিয়ার এবং বাংলাদেশের প্রথম প্রিসিশন এসি স্টোরস এয়ার কন্ডিশনের আমরা লাস্ট 22 বছর কাজ করছি। তো বুঝতে পারতেছেন যে আমি এসব্যাক আমি হারুন ইঞ্জিনিয়ারিং ছিলাম, তো আমি বুঝতে পারতেছি ওনার কোশ্চেন এবং অ্যান্সারটা, এবং আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি আপনি কিভাবে বলতে চাচ্ছেন। তো আপনি স্পেসিফিক আপনার কোশ্চেন থাকলে বলেন, আমি ওনার লেটার দ্বারা অ্যান্সার দিয়েছি আশা করি। আচ্ছা আচ্ছা, না এখানে আসলে আমার আজকে আমি আসলে মিডল পার্টে আসছি, তো সো আমি ফ্রম দ্য বিগিনিং আমি জাস্ট লাস্ট ফিউ স্লাইড আমি দেখছি, এটা তো মূলত হেলথ কেয়ারে, সো এই জন্য আমার জন্য এটা অনেক নতুন একটা জিনিস, আমি তো হেলথ কেয়ারে প্রজেক্ট গুলো করি নাই, সো এটা আমার জন্য একটা নলেজ গ্যাদার যে হাউ দে আর ক্যালকুলেটিং দ্য ইউভি ইন্টেন্সিটি। ঠিক আছে, তবে আমার একটা কোশ্চেন আপনার জন্য বলি, সেটা হচ্ছে আপনি যখন HEPA ফিল্টার দিবেন সেক্ষেত্রে একটা ইএসপি আমরা যখন এফএসি সিলেক্ট করি, এফএসি যখন আমরা সিলেক্ট করি তখন ব্লোয়ারের পাওয়ার থাকে, ফার্স্ট পাওয়ার, সেটা এক্সটার্নাল যেটা ইএসপি এক্সটার্নাল স্ট্যাটিক প্রেসার, আর একটা ইন্টারনাল যে আপনার যাতে ইন্টারনাল অনেক ফিল্টার থাকে, যেমন আপনার ব্যাক ফিল্টার, তারপরে যেটা বলে পি ফিল্টার, তারপর প্যানেল ফিল্টার, তারপর আপনার কুলিং কয়েল, সো ইন্টারনাল একটা ইএসপি থাকে। যখন আপনি HEPA ফিল্টার যখন ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনার ফ্যান সিলেকশনের পাওয়ার, ফ্যান সিলেকশনের ক্ষেত্রে আপনি সেটা কনসিডার করতে হবে, এবং সেই ক্ষেত্রে যদি কনসিডার করেন তাহলে আপনার ফ্যানের পাওয়ার কনজাম্পশন বেড়ে যাবে, সেক্ষেত্রে আপনার রানিং কস্টটা হাই হবে। আর মেইনটেনেন্স ফ্রিকোয়েন্সিটা কি হবে HEPA ফিল্টারের? থ্যাংক ইউ মুর্শিদ ইসলাম রুবেল। আমরা আজকে হেপা ফিল্টার নিয়ে কথা বলছি না, আমরা 3 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ এবং মাঝখানে কি ফিল্টার দেবো, কারণ আজকে ক্লাসটা হলো হেপা ফিল্টারের উপর না। আমরা এটা শুধুমাত্র হেপা ফিল্টার ইউজ করি শুধুমাত্র হেলথ প্রজেক্ট গুলাতে, শেষে হসপিটাল এবং ক্লিনিক কিংবা এসএলএ ল্যাব গুলাতে জন্য। আমরা ডেটা সেন্টার বা অন্যান্য কমার্শিয়াল প্রসেসে খুব একটা বেশি হেপা সেন্টার বাংলাদেশে রেসপেক্ট ইউজ করা হয় না, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রিক গাইডলাইন্স রেকমেন্ডেড করে না খুব বেশি। তো আমরা আজকে শুধু ডিসইনস্ট্রাকশন নিয়ে যে কোশ্চেন করে আমার জন্য খুব ভালো। আমরা আসলে আরো কথা বলবো, কেন আমিও অ্যাস্ট্রিক সার্টিফাইড ইঞ্জিনিয়ার, তো আরেকদিন এটা নিয়ে কথা বলা যাবে ইনশাআল্লাহ। ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। থ্যাংক ইউ মুর্শিদুল ইসলাম রুবেল ফ্রম আবু ধাবি। আর কেউ আছেন যিনি কোশ্চেন করবেন প্লিজ আমাদের আজকে এই টপিকের উপরে? আশরাফুল আলম হ্যান্ড রেজ করেছে, আশরাফুল আলমকে সুযোগ দেওয়া হোক। আশরাফুল আলম সে আগে হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, আশরাফুল আলম ফ্রম কাতার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ইমরান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা ইমরান ভাই, মানে যেহেতু ইয়ার ব্যাপারটা আসছে, মানে ডিসইনফেকশন এবং ক্লিনিং এর ব্যাপারটা আসছে, তো আমাদের এখানে আমরা কাতারে যেটা করি, আপনার ক্লিনিং এর ক্ষেত্রে আমরা একটা স্ট্যান্ডার্ড ফলো করি, সেটা হচ্ছে নাটকা, ন্যাশনাল এয়ার ক্লিনিং অ্যাসোসিয়েশন আমেরিকা। তো এটা আপনার প্রজেক্টের হ্যান্ডওভারের আগেও ক্লিনিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, এবং আপনার প্রজেক্ট যখন চালু থাকে সেই সময়ও একটা নির্দিষ্ট ইন্টারভাল পরে এই স্ট্যান্ডার্ড ফলো করে আপনার ক্লিনিং করা হয়। তো এইটা এই ধরনের কিছু কি বাংলাদেশে মানে অ্যাপ্লাই করা হয়, বা কোনো স্পেসিফিকেশনে বা কোথাও কি এই ধরনের কিছু বলা আছে যে করার জন্য? থ্যাংক ইউ সো মাচ। আমরা বাংলাদেশে বিএনবিসি 2020-তে আমাদের শ্রদ্ধেয় বুয়েটে বেলাল স্যার খুব সুন্দরভাবে এজ বেসড ডিজাইন এবং রেগুলার মেইনটেনেন্স কেমন হবে বলেছে, কিন্তু স্পেসিফিক ভাবে নাটকা কিংবা স্মার্টনার গাইডলাইন কিংবা AHRI 700 এসব গাইডলাইন স্যার বলে নাই, কিন্তু সেখান থেকে তিনি কিছু কিছু মেজর পয়েন্টটাকে উল্লেখ করেছেন। এবং বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমটা লেখায় যে আমাদের এমইপি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইনকে ভেটিং করা এবং আমরা সঠিকভাবে মেনটেন্স করতেছি কিনা এই ধরনের মনিটরিং করার কোনো বডি বাংলাদেশে না। বিএনপিসি 2020-তে বলা আছে BBR বিল্ডিং রেগুলেটরি অথরিটি যেটা রয়েছে সেটা এখনো বিল্ট আপ তৈরি হয় না। এই বডিটা তৈরি হলেই আমাদের টোটাল আর্কিটেকচারাল স্ট্রাকচার এবং এমইপি ড্রয়িংটাকে কাজ করবে।
মাত্র রিসেন্টলি 6 মান্থ, 1 বছর আগে রাজু একটা সার্কুলার দিয়েছেন যে আমরা আর্কিটেকচারাল স্ট্রাকচারের সাথে সাথে এমইপি ড্রয়িং এবং ফায়ার ফাইটিং ড্রয়িংটা জমা দিতে হবে। সেই জমা দেওয়া দিয়েছে এবং এটাকে মনিটরিং করার জন্য বা কনসালটেন্ট কারা হবে সেটা যাতে নিয়োগ করছে, জাস্ট আইবি কে দিয়েছেন আমাদের শ্রদ্ধেয় বসুনিয়া স্যার আমাদের হেড করছেন, করে একটা বডি তৈরি করছে। সেই বডিতে বিভিন্ন ধরনের বিশেষ করে মেকানিক্যাল, প্লাম্বিং এবং এমইপি যে কনসালটেন্ট সিলেকশন কমিটি তৈরি হয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত বিবিআর তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএনবিসি তে যেগুলো আছে যতটুকু আছে ততটুকু অ্যাপ্লিকেশন টেক কেয়ার করার মতো কোনো বডি নেই বাংলাদেশে, যার কারণে এই সেক্টরটা ভয়ানক নেগলিজেবল হয়ে আছে। ধন্যবাদ। আর কেউ আছে আমাদের কোশ্চেন করার জন্য? প্লিজ হ্যান্ড রেজ করুন। আমজাদ, আমি একটু ইমরানকে ছোট্ট একটা এবং একটা প্রশ্ন। প্লিজ মাজুম ভাই, প্রসিড। হ্যাঁ, তো ইমরান তো যে কথা শোনালো আজকে, অনেক কিছু তো শিখলাম। তো এখন তো একটু সাবধান হতে হবে বিভিন্ন বিষয়ে। খুব ভালো লাগলো প্রেজেন্টেশনটা, খুবই সমৃদ্ধ একটা প্রেজেন্টেশন। আমি বলি, আমি যে জায়গাটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, যে প্রসঙ্গটা আসছিল কোভিড এর জন্য। কোভিড তো গোটা পৃথিবীতে সারা বছরই সবসময় আছে আসলে। তো যে মাত্রাটা ছিল, যে শুরুটা যেহেতু মাত্রাটা বেশি ছিল, এর জন্য এটাকে এরকম একটা পর্যায়ে মানুষের এই ড্যামেজ বা মানুষের লাইফ ডেথ গুলা বা সিকিউরিটি হ্যাম্পার হয়ে গেল। তো ইমরান যেটা বললো ইভি ট্রিটমেন্টের জন্য, এই যে হসপিটাল বিশেষ করে প্রজেক্টের ভিতরে এই ইভি ট্রিটমেন্টের পরে আমরা কি কোনো মেজারিং কোনো ইনস্ট্রুমেন্ট বা ওয়ে আছে যে আমরা কনফার্ম হতে পারি যে আমি ইভি অ্যাপ্লাই করার পরে এটা ডিসইনফেকশন হয়ে গেছে? এটা এই প্রশ্ন নাম্বার 1 এটা। আর দ্বিতীয়টি হলো এই, ঢাকা শহরে যে আমরা যারা যখনই বাইরে থেকে যায় বলি ঢাকার পানি খেয়ে পেটে অসুখ হয়ে গেছে। তো আজকে ইমরান যেটা বললো যে পাইপের ভিতরে দেখা যায় যে কয়েক মিলিমিটার লেয়ারের এই ফাঙ্গাস বা আদার্স কিছু ময়লাগুলা প্রত্যেকটা পাইপে আছে, সেটা খাবার পানি বলি বা অন্য যে কোনো জায়গায় এয়ার কন্ডিশনই বলি না কেন, এর ভিতরে জমা হয়ে থাকে। তাহলে ইমরান, এই দুটো প্রশ্ন আমার, এই জায়গাগুলো আমরা কিভাবে বেশি করে ম্যানেজমেন্ট লেভেলে বলি, কাজ তো হচ্ছে না কোথাও, তারপরে হাইলাইট করার জন্য বারবার এগুলা প্রচার মাধ্যমে দিতে পারি কিনা, এই জিনিস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এর কোনো রাস্তা বা পরামর্শ তোমার আছে কিনা? আর আমি যেটা প্রথম প্রশ্ন করছিলাম ওইটা, এই দুটা তোমার কাছে জানলে একটু মনে সান্ত্বনা পাবো আর কি। ধন্যবাদ ইমরান। থ্যাংক ইউ সো মাচ মাজুম ভাই। লাকিলি আমাদের যে পানি শোধনাগার, বিশেষ করে ওয়াসার, যাত্রাবাড়িতে এবং গান্ধমপুর প্রজেক্ট গুলাতে ইভি সেলটা বসানো হয়েছে। সেখানে ইভি লাইট দিয়ে আমাদের ওয়াটার পিউরিফিকেশন, ডিসইনফেকশন করা হচ্ছে। এবং সবচেয়ে মজার কথা হলো কি যে আমাদের বনানী গুলশান এরিয়াতে বিশেষ করে যেসব এলিট পিপুল আছে, যাদের ক্যাপাবিলিটি রয়েছে, তাদেরকেও কিন্তু আমরা পার্সোনালি অনেকগুলো সাপ্লাই করেছি। পার্সোনালি একটা বাড়িতে কিভাবে ডিসইনফেকশন করা যায়, তাদের এয়ার কন্ডিশন, ডাক্তারের ভিতরে অনেকগুলো কোভিড এর কালে এবং কোভিড এর পরে আমরা অনেকগুলো ডিজাইন করছি এবং সাপ্লাই দিয়েছি, টোটাল সলিউশনটা দিয়েছি। আর সবচেয়ে বড় কথা যে কোভিড এর কালে দেখবেন যে ছোট ছোট ডিসইনফেকশন তৈরি হয়েছে, মোবাইল ডিসইনফেকশন করা, একটা ওয়াটার বোতল আপনি কিনছেন সেটা ডিসইনফেকশন করা যায়। এবং এটা চেক করার জন্য এক ধরনের মিটার আছে যে কোনো জার্মিসাইড আছে কিনা, এটা আলট্রা ভায়োলেট রেট, এক ধরনের লেজার অ্যানালাইজার রয়েছে, সেটা খুব দামি লাগে না, অনেক দাম লাগে না। শুধুমাত্র সচেতন হওয়াটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। আমাদের দেশে দেখবেন যে অনেকেই পানি ফুটাচ্ছে প্রথমে, ওয়াসার পানি, তারপর ফিল্টার করে খাচ্ছে। এটা কিন্তু একটা মেন্টাল সমস্যা। কারণ আপনি যদি পানিই ফুটান তাহলে আবার ফিল্টারেশন করা দরকার কেন? আবার ফিল্টারেশন ওজন, অসমোসিস, রিভার্স অসমোসিস প্রসেসের জন্য আপনি যদি ফিল্টারেশন করেন তাহলে আপনার আবার ফুটানোর দরকার কেন? এইভাবে আমরা না জানার কারণে এবং অ্যাওয়ারনেস না থাকার কারণে অনেক কিছু ঘটনা ঘটছে। এবং অনেস্টলি যদি বলি, আমরা সচেতন হওয়ার জন্য আমরা ভালো মানের একটা ডিসইনফেকশন কিন্তু বাসায় রাখতে পারি। বিশেষ করে কোভিড এর সময় আমরা কিছু কিছু ফ্যামিলিতে দেখেছি বা সাপ্লাই দিতে দেখেছি যে একটা বাজার থেকে সবজি কিনে নিয়ে আসলাম, এই ডিস একটা বাল্বের মতো নিচে থাকে, পানি দেওয়ার পরে সবজিগুলো আপনি ডুবায় রাখি কত সেকেন্ড, 30 থেকে 1 মিনিট ম্যাক্সিমাম, তাহলে ডিসইনফেকশন হয়ে যায়। এভাবে প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা সারফেস, প্রত্যেকটা জিনিসই আমরা ডিসইনফেক্ট করতে পারি। আর সবচেয়ে বড় কথা কি, এই যেটা কিছুক্ষণ আগে যে বললাম যে আমরা যে হার্মফুল হচ্ছে কিনা, তো আমরা কিছু কিছু আইটেম আছে যে
254 ন্যানোমিটার যে ইভিসি যেটা, সেটা সবচেয়ে বেশি এফিসিয়েন্স হয়। আমরা যদি ডাইরেক্ট এক্সপোজে না যাই, দ্যাট মিনস আমাদের চোখ স্কিন যদি বেশিক্ষণ না, মানে অনেকক্ষণ না থাকে, আর আশেপাশে না থাকে, আমাদের কোনো ক্ষতি হবে না। কিন্তু আপনি যদি ফার ইউভি করেন, তাহলে আপনি ঘন্টা পর ঘন্টা থাকলেও এক্সপোজার হলেও আপনার কোনো সমস্যা নেই। তো ফার ইউভিসি যেহেতু অনেক দাম, আমরা সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট এক্সপোজার না যাই ইনডাইরেক্ট ভাবে এক্সপোজ ইউজ করতে পারি। কিংবা আমাদের এক ধরনের পিপি আছে, সেটা যদি আপনি পরে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাইরেক্ট কন্টামিনেশন গেলেও আপনার সমস্যা থাকে না, পিপি কে কন্ট্রোল করা যাচ্ছে। যেমন আপনার ফুড ইন্ডাস্ট্রিতে রয়েছে, মিট ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি বা কোল্ড চেইন ইন্ডাস্ট্রি যারা রয়েছে, তারা কিন্তু সবাই এই ইউভিসি লাইট ইউজ করতেছে। মানে ইভেন বড় বড় মিট শপ গুলো রয়েছে কিংবা কোল্ড চেইন গুলো আছে, যেমন বেঙ্গল মিট কথা বলেন, তারাও কিন্তু যেখানে ইয়ে করছে মিট বা অন্যগুলো প্রিজার্ভ করতেছে, তারা কিন্তু একদম ইউভি লাইট ইউজ করতেছে, সেক্ষেত্রে এই জার্মিসাইড, ব্যাকটেরিয়া, প্যাথোজেন এগুলোকে মারার জন্য। কিন্তু আমাদের সরকারি যে একটা আন্ডারে এসে প্রত্যেকটা চেক করা দেখা যে লাইট গুলো ঠিক মতো কাজ করছে না, তার একটা লাইফ সাইকেল চলে গেছে, সেটা হচ্ছে কিনা, ডোজ গুলো ঠিক থাকার কথা, সেই ডোজ গুলো হচ্ছে কিনা, বেশিরভাগ ক্ষেত্রে কম হচ্ছে অথবা বেশি হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিনা, সেই ধরনের মনিটরিং সিস্টেমটা এখানে নাই। তো আমার মনে হয় যে ঠিক আছে, সবকিছু ভালো লাগলো, তবে আমরা আশ্বস্ত হলাম যে ইমরান আমাদের সাথে আছে যেহেতু। তো ঢাকা শহরে আমরা যেই থাকি না কেন, বা যারা আছেন বা আমরা যারা নতুন ভাবে ঢাকাতে যে বসবাসের জন্য চেষ্টা করছি বা ইচ্ছা আছে, তো ইমরানকে যদি পাই বা ইমরান টিনের লোক যদি পাই, অ্যাটলিস্ট এই দুটা সেক্টর আমাদের জন্য ভালো হবে। যে লাইটিং সিস্টেম যেমন একটা, আর পানি খাওয়ার যে ব্যাপারটা বা অ্যাটলিস্ট হাত মুখ ধোয়ার বিষয়গুলো যেগুলো আছে, এগুলো সবাইকে সচেতন আমরা যেন করতে পারি, আমার নেইবার যারা আছে তারা, এবং আমরাও যেন নিজে ব্যবহার করতে পারি, এই সুবিধাটা আমরা ইমরান থেকে নিব। ধন্যবাদ ইমরান, অনেক ভালো থাকবা, অনেক সুস্থতা কামনা করছি। ধন্যবাদ মজিম ভাই আপনার সুন্দর কোশ্চেন করার জন্য, এবং আমরা কোশ্চেনের মাধ্যমে অনেক সুন্দর আনসারও পেলাম। আমরা সবাই জানি আপনার, আমি তো ইমরান ভাইয়ের প্রেজেন্টটা দেখার পরে বেশ কিছু উপরে একটা ছোট্ট করে আইডিয়া চলে আসে, যেরকম অনেকগুলি ডিজিজ এই যদি এইচবিআই সিস্টেম গুলি যদি আপনার স্পেশালি ডাক্ট এগুলো যদি মেনটেন না করা হয়, তাহলে অনেকগুলি ডিজিজ আসে, যেরকম রেসপিরেটরি ইনফেকশনস, লিগোনারিস ডিজিজ, অ্যালার্জিক রিঅ্যাকশনস, সিক বিল্ডিং সিনড্রোমস, কার্বন মনোক্সাইড পয়জনিং। বেসিক্যালি যে জিনিসটা এখন এখানে আমরা বেশি দেখি, যেটা হচ্ছে আপনার এই যে আপনার রেসপিরেটরি ইনফেকশন, যেটা অ্যালার্জি, নানান ধরনের আপনার কোল্ড ফ্লু ফিনোমেনা, এই ধরনের জিনিসগুলি হচ্ছে এখানে আমরা মাঝে মাঝে এটা আমরা হয়তো ফিল করি। এটা কি ইমরান ভাই, আমার কোশ্চেন, এটা কি আপনার আমাদের এই এসিজের ডাক্ট এগুলো কি পরিষ্কার কিংবা মেইনটেনেন্স করার অভাবে এগুলো হয়ে থাকে? জি জি, এক্স্যাক্টলি। সবচেয়ে বড় কথা কি, আমাদের নিয়ম আছে, বিএনবিসি নিয়ম অনুসারে প্রত্যেক বছর ন্যূনতম 2 বার করে আপনি এয়ার স্যাম্পলিং টেস্ট করতে হবে। দ্যাট মিনস ইনডোর এয়ার কোয়ালিটি, এখানে নক্স, সক, ভিওসি লেভেলটা কি আছে, 3 মিলিলিটার পার লিটার। আমরা যে পেইন্ট করে থাকি, স্পেশালি দেখবেন যে বাসা বাড়িতে যখন পেইন্ট করে থাকি, সেটাও চেক করার বিএনবিসি অনেক আইডিয়া আছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এইটাই যে এটা মনিটরিং করার মতো অথরিটি এখন নাই। আমাদের কোড আছে, স্ট্যান্ডার্ড আছে, বাট হু উইল বি দ্য মনিটরিং? মনিটরিং ইজ দ্য মিসিং। থ্যাংক ইউ লিমরান ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। আমাদের মনে হয় আর কেউ হ্যান্ড রেজ করা নেই যে কোশ্চেন করবে, আমাদের মাঝে কেউ আছেন? আর তাহলে আমি আজকের শেষের দিকে চলে যাই আমাদের সেশনের। কেউ একজন মেসেজ দিচ্ছে কোশ্চেনে, কাইন্ডলি দেখবেন। মেসেজটা দিছে একজন আরকা সামন্তা। In patient healthcare system, how it is important to identify major health status, health condition by the implementation of biomedical and microbiological devices or any other health monitoring device. So thank you so much for the question this kind of, because during the COVID period, we have observed a lot of things, especially who are the frontline fighter in the healthcare department. They are affected different kind of disease, different kind of bacteria, virus, fungus, mold, and other things also. So that is the important thing. So this is so important for the healthcare people, staff, and the doctor, nurse who are directly involved this kind of the separation method, because they are the first take care of the patient. So who are the first taking the responsibility, PP, and also disinfect method and other things also. So that's the important things. Of course, it is so important things for them. Thank you so much.
থ্যাংক ইউ। আমাদের মাঝে একজন আমাদের বড় ভাই, আমাদের সম্মানিত অ্যাডভাইজার বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং সার্কিট ওয়ার্ল্ড ওয়াইড আবুধাবি, পঙ্কজ কুমার বিশ্বাস দাদা আমাদের সাথে আছেন। আপনি দাদা যদি 1 মিনিটের জন্য কিছু বলতেন। ইঞ্জিনিয়ার পঙ্কজ কুমার বিশ্বাস আমাদের সাথে আছেন? ইয়েস। হ্যালো, am I audible? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে আমি দাদা। ইমরানকে আমি একটা ছোট একটা প্রশ্ন করব। এটা আসলে আমি একেবারেই শেষের দিকে আমি জয়েন করেছি, তো সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং ছিল। আমার প্রথম থেকে জয়েন করা উচিত ছিল। যা হোক, আমি এটাকে দেখে নেব আর কি, আমাদের যে রেকর্ডেড ইউটিউবে আসবে সেটা দেখে নেব। তো যখন আমাদের এই বিএসসি সিস্টেমে ফাঙ্গাসটা যখন আসলে ম্যানেজমেন্টের কথা আমার মনে হয় সে বেশি এখানে আলোকপাত করেছে, কিভাবে আমরা এটাকে মেনটেন করব। কিন্তু আমাদের আবুধাবিতেও দেখা গিয়েছে যে যেগুলো ওল্ড বিল্ডিং, সেখানে সবাই কিন্তু একটা কমপ্লেন করে যে তারা এই ফাঙ্গাসটা তাদের এখানে প্রচন্ডভাবে ডিস্টার্ব করে। তো ওয়ান্স এই ফাঙ্গাসটা হয়, এটাকে ডিসইনফেক্ট করার জন্য আর কি কি সিস্টেম আছে? এটা উডের উপরে হচ্ছে, ওয়ালে যেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে না। এরকম কোনো কেমিক্যাল আছে কি যে উই ক্যান ডিস্ট্রয় দ্যাট ফাঙ্গাস? পার্শালি সম্ভব, একমাত্র 99% সম্ভব অনলি ইভি লাইট দ্বারা। অন্যান্য ক্ষেত্রে কেমিক্যাল কিংবা ক্লিনিং এজেন্ট বা ক্লিনিং মেথড রয়েছে, সেগুলো দিয়ে একটা সার্টেন লেভেল পর্যন্ত, বাট সে নট আপ টু দ্য মার্ক। সেটা একটা সার্টেন লেভেল পর্যন্ত হয়তো ফাইট করা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে যেখানে ওয়াটার ড্রপিং হয়ে যাচ্ছে কিংবা সেখানে যে ওয়েটেড হয়ে যাচ্ছে সেটাকে প্রোটেকশন করা, সেখানে এক ধরনের পেইন্ট ইউজ করা কিংবা সেটা আইসোলেশন করার জন্য কিছু কেমিক্যাল রয়েছে, সেটা হতে পারে। বা অর্থাৎ এটা যেন প্রিভেনশন, দ্যাট মিনস এটা তৈরি হতে না পারে, এই ধরনের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। বাট আপনি যদি হয়ে যাওয়ার পরে ফাইট করতে চান, সেক্ষেত্রে ইভিসি লাইট ইজ বেস্ট অপশন। আর যদি বলেন প্রিভেনশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক ধরনের কেমিক্যাল রয়েছে, বিশেষ করে পেইন্ট বেস, এবং কিছু কেমিক্যাল স্প্রে করা যায়, কিছু পেইন্ট যেখানে মোল্ড বা ফাঙ্গাস তৈরি হচ্ছে সেই এরিয়াতে অ্যাটেন্ড করে সেগুলো প্রপার ভাবে ট্রিটমেন্ট করলে সেগুলো কিছু প্রডিউস, দ্যাট মিনস ফ্যাক্টরিটা বন্ধ করা গেল যে হ্যাঁ ওখানে এক ধরনের স্যাঁতসেঁতে তৈরি হচ্ছে, পানি ড্রপিং হচ্ছে বা জমায়েত হচ্ছে, সেখান থেকে মোল্ড ফাঙ্গাস গুলো হচ্ছে। আর একটা আমরা বলে থাকি সিনড্রোম বিল্ডিং, উইক সিকনেস সিনড্রোম বিল্ডিং বা উইক সিনড্রোম বিল্ডিং বলে থাকি। অনেক ধরনের রোগ আছে যারা স্যাঁতসেঁতে, মোল্ড কিংবা কিছু লোকের ওইসব পরিবেশে গেলে ডাস্টিং, ওইসব বিল্ডিংও বিভিন্ন ধরে অ্যানালাইসিস করে প্যারামিটার, বিশেষ করে এয়ার কোয়ালিটির প্যারামিটারকে ধরে ধরে ট্রিটমেন্ট করা সম্ভব বা করা হয়। আমরা বিশেষ করে গ্রিন বিল্ডিং গুলোতে আমরা দেখি যে হাইড্রোজেন সালফাইড। কিছুক্ষণ আগে ডেটা সেন্টারে একজন ভদ্রলোক আছে, উনি জানেন যে আমরা প্রত্যেক বছর ডেটা সেন্টারে 1 থেকে 2 বার ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট রিপোর্টিং করে থাকে, যেখানে হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, নক্স এবং মিথেন, অন্যান্য প্রোপেন, বিউটেন এবং কম্বাস্টেবল কোনো গ্যাস আছে কিনা সেইটার উপর ডিপেন্ড করে আমাদের, বিশেষ করে ব্যাটারি যদি ইউজ করে থাকে এসএলএ এবং কোনো ধরনের ব্যাটারি থাকে, সেই ব্যাটারি থেকে অনেক ধরনের ডিফারেন্ট টাইপের গ্যাস বের হয়। এটা কি করা হয়, একটা সার্টেন লেভেল পর্যন্ত যদি বেড়ে যায় হাইড্রোজেন সালফাইড বা অন্যান্য কিছু, তাহলে দেখা যায় সার্ভারটা অটোমেটিক স্টপ হয়ে যায়। এই জন্য ডেটা সেন্টার গুলোতেও আমরা এই এয়ার কোয়ালিটি অ্যানালাইসিস করতে হয় প্রত্যেক বছর 2 বার করে ইন্টারন্যাশনাল নরমস অনুসারে। সেম ভাবে বাংলাদেশের ক্ষেত্রেও আমাদের বিএনবিসিতে আলোচনা করা আছে, কিন্তু ওই আবার একই কথা যে এটাকে মনিটরিং করার মতন বা কাজটা হচ্ছে কিনা বা কোন ধরনের মেথড ফলো করতেছে কিনা, এটা মনিটরিং করার মতো বডি বা লোক পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। এটা যেটা বললো, হ্যাঁ খুব ভালো রিপ্লাই পেয়েছি, ইমরানকে অনেক ধন্যবাদ। তো এটা যেটা বলা হলো সেটা হলো কমার্শিয়াল সেক্টরে এটা করা সম্ভব, কিন্তু রেসিডেন্সিয়াল সেক্টরে একটু ডিফিকাল্ট হয়ে যায় না, এই ধরনের গ্যাস ইম্পোজ করা, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো রেসিডেন্সিয়াল সেক্টরে কি ব্যবস্থা আছে? থ্যাংক ইউ। আমি যেহেতু ফায়ার ইনভেস্টিগেটর, আমি দুটা কথা বলে দিই। আমরা তল্লাতলা মসজিদে নারায়ণগঞ্জে কিছুদিন আগে, 1-2 বছর আগে একটা এক্সপ্লোশন হয়েছিল, হাইড্রোজেন ন্যাচারাল গ্যাস, মিথেন গ্যাস জমা হয়ে গেছে একটা মসজিদে। সেই মসজিদে গ্যাসটা জমা হয়ে গেছে, তারা বুঝতেই পারতেছিল না, কারণ বিএনবিসি বলা আছে এসব ক্ষেত্রে গ্যাস অ্যানালাইজার বা গ্যাস ডিটেক্টর লাগবে। ওইসব মসজিদে একটা এমসিইউ ছিল, ম্যানুয়াল চেঞ্জ ওভার সুইচ।
যখনই মোয়াজ্জেন ইলেকট্রিসিটি চলে গেছে একটা ফেজে, দুটো ফেজ ছিল, ওখানে দুটো সাপ্লাই ফেজ বলা উচিত না, দুটো সাপ্লাই ছিল, দুটো পোল থেকে দুই ধরনের ইলেকট্রিসিটি কানেক্টিভিটি ছিল, তখন একটাতে ইলেকট্রিসিটি চলে গেছে, তখন আরেকটাকে সুইচ করতে গেছে এমসিইউ দ্বারা, ম্যানুয়াল চেঞ্জ ওভার সুইচ। ম্যানুয়াল চেঞ্জ ওভার সুইচ হলো একটা মেকানিক্যাল ডিভাইস, ইলেকট্রিক্যাল স্পার্কিং তৈরি হয়ে সেখানে লোয়ার এক্সপেক্ট লিমিটের মধ্যে মিথেন গ্যাস থাকার কারণে ওখানে এক্সপ্লোশন হয়ে গেছে এবং 43 জন লোক মারা গেছে। তো সেটাই যে আমাদের শুধু এটা যদি অ্যাসেম্বলিং বলা হয়, মসজিদ মানে অ্যাসেম্বলি অকুপেন্সি, এই ধরনের গ্যাস ঘটনা ঘটছে। এরপরে রয়েছে আমরা মগবাজার ইনসিডেন্ট দেখলাম। মগবাজার ইনসিডেন্ট একটা বেঙ্গল নীর কুঠির বলে একটা বিল্ডিং ছিল যেখানে 42 জন মারা গেছে। সেখানেও ঠিক তাই, তিতাসের একটা পরিত্যক্ত একটা লাইন থেকে মিথেন গ্যাস উঠে একটা লোয়েলের পরিমাণ যখন গেছে, ওখানে ছিল হলো বেঙ্গল মিটের রেফ্রিজারেটর। বেঙ্গল মিটের রেফ্রিজারেটরের ভিতরে ম্যাগনেটিক সুইচ ছিল, সুইচিং হয়, একটা কম্প্রেসর যখন রান করে তখন সুইচিং হয়। ছোট একটা 3 মিলি জুলের একটা স্পার্কিং পেয়ে ওখানে এক্সপ্লোশন হয়ে গেছিল। স্টয়কিওমেট্রির ইকুয়েশন অনুসারে একটা বিশাল একটা বম্বিং সুপারসনিক গতিতে একটা এক্সপ্লোশন হয়েছে এবং সাউন্ডে আশেপাশে প্রায় 200 মিটার পর্যন্ত সব গাছগুলো উড়ে গেছে এবং রাস্তায় বাস ছিল, বাসটা হিট করা হয়েছে এবং বাসে যাত্রীরা প্রায় 42 জন মারা গেছে। তো এই ধরনের শুধুমাত্র কমার্শিয়াল ওর না, রেসিডেন্সিয়াল প্রবলেম তৈরি হচ্ছে। যেমন কিছু এই সেম ধরনের ঘটনা ঘটছে আমাদের ঢাকা কলেজের উল্টো দিকে, এখানে একটা ছিল একটা বিল্ডিং এ, একটা আবাসিক বিল্ডিং এ, সেখানে কমার্শিয়াল পারপাসে ভাড়া নিয়ে যাচ্ছিল, সেখানে এই গ্যাস তৈরি হয়, এখানে এক্সপ্লোশন হয়, পুরো বিল্ডিং কলাপস হয়ে গেছে। তো এটাও বিশাল বিশাল ইনসিডেন্ট হতে পারে। তো শুধুমাত্র কমার্শিয়াল ডিপেন্ডেন্ট না, অনেক সময় রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলো তো কমপ্লিট হচ্ছে। ধন্যবাদ স্পিকার ইঞ্জিনিয়ার। থ্যাংক ইউ মিস্টার ইমরান। আসলে এই যে কথাগুলো বলা হলো, এগুলো যদি আমাদের একটু এই পত্রপত্রিকায় বিভিন্ন সময় আর্টিকেল হিসেবে দেওয়া হয় বিভিন্ন সময়ে, তাহলে কি জনগণের মধ্যে অ্যাওয়ারনেসটা অনেক বাড়বে এবং আমাদের এই ধরনের যেসব ইনসিডেন্ট গুলো হয় এগুলো আরো অনেক কমে আসবে। দাদা আমাদের সিনার্জিতে চলে আসবে, আমাদের সম্মানিত চিফ এডিটর এগুলি বিশেষ দৃষ্টি রাখবেন এগুলিতে নিয়ে আসার জন্য। আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের আর 10 মিনিট হাতে আছে। আমরা এরপরে আমরা চলে যাব জাস্ট 1-2 মিনিটের জন্য। আমাদের আরেকজন অ্যাডভাইজার ফ্রম বাংলাদেশ খাজা আহমেদ ভাই, আপনি জাস্ট কিছু বলেন আমাদের আজকের সেশন সম্বন্ধে। আসসালামু আলাইকুম। আমার মনে হয় আজকে সেশনটা মানে অ্যাবজর্বিং একটা সেশন ছিল। এখানে নানা রকম বিষয়গুলো উঠে এসছে যেগুলোর আনসারগুলি খুঁজে বেড়াচ্ছি আর কি। বা উনি যেটা বললেন শেষ কথা যে কোনো মনিটরিং সিস্টেমটা নাই, আমার প্রশ্নটা হলো যে যেটা নাই সেটাকে তো তৈরি করতে হবে, একটা ফার্স্ট স্টেপটা তো আমাকে দিতে হবে। মানে মানে আপনি যেটা আইডেন্টিফাই করেছেন আপনার প্রেজেন্টেশনের মাধ্যমে, এই ফিল্ডে যেসব শর্টকামিংস গুলো আপনি দেখতে পাচ্ছেন সেগুলোকে অ্যাড্রেস করে আমার মনে হয় আপনি প্রপোজ করতে পারেন একটা সলিউশন। কারণ আমরা তো সবসময় সলিউশন চাই, আমরা প্রবলেম গুলো শুনতে চাই না, কিন্তু প্রবলেম যখন শুনি সাথে সাথে সলিউশন গুলো আমরা দেখতে চাই। এবং এটা পলিসি লেভেলে যদি প্লেস করতে হয় তাহলে সেটা পলিসি লেভেলে যাবে। মানে অ্যাওয়ারনেস রেজিংটা তো অবশ্যই একটা অংশ মানুষের জন্য, কিন্তু এখন আপনার যদি আমার সেরকমের কোনো প্রোটেকশন না থাকে, সেফটি যে ইস্যু যেটা বলা হচ্ছে, যে সেটা যদি আমি যদি নিজেকে সেফ ফিল না করি, এখন আপনার কথাগুলো শুনে এই আলোচনাটা শুনে একটা মানে ওই যে ভীত হয়ে যাচ্ছে মানুষ, তাহলে আমি কিসের মধ্যে আছি? আমার তো রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, সমস্ত গ্যাস গুলো নিয়ে আমি কোভিড কে নিয়ে বসবাস করছি। কোভিড কি এখনো কোথাও লুকিয়ে আছে কিনা কোনো কিছু হয়ে, তারপরে সেটা কি আবার ডেভিড হয়ে আবার আমাকে আক্রমণ করছে কিনা, আরেকটা নতুন কোনো কিছু বের হয়ে আসতেছে কিনা ভবিষ্যতে, মানে এগুলো সব আতঙ্কিত একটা হওয়ার মতো একটা বিষয়। তো আমরা মনে করি না যে আতঙ্ক ছড়ানোটা আমার উদ্দেশ্যটা এখানে। এখানে কথা হচ্ছে যে একটু বিষয়টা হচ্ছে যে কিছুটা একাডেমিক, যেটা আপনি প্রেজেন্ট করেছেন, এবং সেটা মনে হয় একটু বেশি টেকনিক্যাল। ওটাকে আমি একেবারে লেম্যান স্টেজে যদি আমি ওটাকে একটু দেখতে চাই এবং বুঝতে চাই, তাহলে সেদিক থেকে আমার মনে হয় সলিউশন গুলাও
সহজেই সেটা বেরিয়ে আসতে পারে। পঙ্কজ দা যেগুলি বলছিলেন একটু আগে, যে কথা বলতে বলতে কিন্তু সলিউশন গুলি চলে আসে, এবং এটা কমপ্লায়েন্স ইস্যুতে গিয়ে এবং এটাকে ইমপ্লিমেন্টেশন স্টেজে গিয়ে মনিটর করার বিষয়গুলো, এগুলো খুবই হাই লেভেল ইস্যু, এবং সেগুলি ডেফিনেটলি আমাদের কানেকশনের মাধ্যমে সেগুলি করা সম্ভব, প্রপোজ করা সম্ভব। তবে আপনাকে অনেক ধন্যবাদ, অ্যাটলিস্ট টু ওপেন আইজ, মেনি আইজ অন দিস ইস্যু। আমরা চাই না আরেকটা কোভিড আসুক আমাদের, আমরা এটা থেকেও এখনো পুরোপুরি মুক্ত হতে পারি নাই। আমার মনে হয় এখানেও অনেক ধরনের রিসার্চ লেভেলের অনেক ইনফরমেশন এটার মধ্যে ভিতরে লুকিয়ে আছে, যেখান থেকে হয়তো আরো অনেক তথ্য বেরিয়ে আসতে পারে। ইটস ভেরি ভেরি ইনফরমেটিভ এবং কোয়াইট লুকস লাইক এ রিসার্চ প্রজেক্ট। সো থ্যাংক ইউ সো মাচ, এবং আমাদের মনে হয় অ্যাবজর্বিং করার মতো এরকম আরো সেশন আমাদের করলে আমাদের আরো চোখ খুলবে। থ্যাংক ইউ ভেরি মাচ ইমরান ভাই। ধন্যবাদ ইঞ্জিনিয়ার খাজা আহমেদ ভাই, সম্মানিত অ্যাডভাইজার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট ওয়ার্ল্ড ওয়াইড ফ্রম বাংলাদেশ, আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমরা অনুষ্ঠানের সেশনের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন আমাদের সম্মানিত চিফ গেস্ট ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার ভাইয়ের কাছে যাব। তার আগে আমি বলে নিই আমাদের আজকে এই সেশন, আমি এক মিনিট একটু আমি বলবো, সেটা হলো যে থ্যাংক ইউ খাজা ভাইয়ের খুব ইন্সপিরেশন করার জন্য অনেক ধন্যবাদ। রিসেন্টলি আমি হলো ওশা সার্টিফাইড ইঞ্জিনিয়ার হয়েছি। তো এই ওশা সার্টিফাইড ইঞ্জিনিয়ার হতে যে প্যাথোজেন ব্যাকটেরিয়ার উপরে একটা বিশাল স্টাডি করতে হয়েছে। তো দুর্ভাগ্য এটাই যে এই স্টাডি করতে হয়েছে টার্মিনাল 3 প্রজেক্টে যখন আমরা করতে গেছি, তখন ওখানে ওশা সার্টিফাইড একজন লোক দরকার, মালিক হিসাবে আর কেউ পাস করে না, ব্যাক ধরে আমাকেই পাস করতে হয়েছে, কি করবো। তো এটা পড়তে যে যত ধরনের আলোচনা করা আছে যে পৃথিবীতে সবচেয়ে, আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ডে যান তো দেখবেন যে ওশা পিপুলরা যখন যায় কোন একটা জায়গায়, তারা পুলিশে ইভেন আর্মিদেরও ফাইন করতে পারে, এমন অবস্থা অকুপেশন। কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে এরকম কোনো ওশা যারা রয়েছে তাদের কোনো পাওয়ার নেই, তাদের কোনো ক্ষমতা নেই, তাদের কোনো কিছু নাই, কোনো কিছু দেখতে পাচ্ছে না। একটা লোককে যখন ক্ষমতা না দেওয়া হবে, তাকে মনিটরিং করতে দেওয়া হবে, তার কেমন করে কাজ হবে। তো আমি খুব লাকিলি, আমরা অনেকদিন তো খুঁজতেছিলাম যে ওএসবির ভাই, আমাদের রফিকুল ভাই আছে, হাফিজ ভাইয়ের আছে, তাদের কাছে আমার একটাই আবেদন, এই ওশা সার্টিফাইডের পিপুলদের যেরকম কর্তৃত্ব থাকে অকুপেশনাল হেলথ এবং সেফটির উপরে, সেটাও বাংলাদেশে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় এটার জন্য কোনো বডি লাইন কিনা। আমি যেহেতু একটা সার্টিফাইড হয়েছি, যদি আমার হেল্প লাগে ছোট মানুষ। ধন্যবাদ ইঞ্জিনিয়ার এমডি আলী ইমরান আপনার সুন্দর মন্তব্যের জন্য। আমরা আশা করি আমাদের চিফ গেস্ট আজকের ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার ভাই, ভাইস চেয়ারম্যান অকুপেশনাল সেফটি বোর্ড আইবি এন্ড ভাইস চেয়ারম্যান ইউই চ্যাপ্টার্স, এবং আমাদের সম্মানিত অ্যাডভাইজার এবং চিফ এডিটর অফ সিনার্জি, তার বক্তব্যে এই জিনিসগুলি আমাদের তুলে ধরবেন কিভাবে আমরা আমাদের এই সমস্যাকে রিপ্রেজেন্ট করতে পারি বাংলাদেশ গভর্নমেন্টের কাছে। এবং আমরা রফিক ভাইয়ের বক্তব্যের পরেই আমরা আমাদের সিনিয়র ইঞ্জিনিয়ার, আমাদের অ্যাডভাইজার মজ্জুম ভাইয়ের বক্তব্য দিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম শেষ করব। এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের চিফ গেস্ট ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার ভাই তার স্পিচ দেওয়ার জন্য। ধন্যবাদ প্রকৌশলী আমজাদ খান। আজকের সেশনটা খুব এক্সাইটিং ছিল আমার জন্য। আমি তো যখনই দেখলাম এই টপিকসটা, তো আমি অপেক্ষা ছিলাম যে কখন এটা এই সেশনটা হবে, আমরা এটাকে দেখব বা আমরা এটাকে এনজয় করব। তো আমি আজকেও আমার মনোভাব প্রকাশ করেছি যে এটা খুব সত্যিকারে এই সেশনটা খুবই একটা মূল্যবান সেশন আমাদের সকলের জন্য। ইমরান খুব সুন্দর উপস্থাপনা করেছেন, অল্প সময়ের মধ্যে সুন্দর উপস্থাপনা হয়েছে, এবং যারা প্রশ্ন করেছেন এবং যারা আলোচনা করেছেন, প্রকৌশলী খাজা আহমেদ, আশরাফুল আলম খান, আমাদের পঙ্কজ, লিয়াকাত আলী সাহেব, আমাদের প্রকৌশলী লিয়াকাত, দুবাই এনআরবি চ্যাপ্টারের প্রেসিডেন্ট, এবং আরো দুই একজন খুব ভালো আলোচনা করেছেন। এবং এটা খুব একটি, মানে আমি কি বলবো, অত্যন্ত একটি হৃদয়গ্রাহী একটা উপস্থাপনা এবং প্রেজেন্টেশন সেশন হলো আর কি। আমিও পার্টিকুলারলি এনজয় করেছি। বাংলাদেশে অ্যাকচুয়ালি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এবং AQI
এই একটা দিক। এটা হয়েছে আউটডোর অ্যাসপেক্ট। আউটডোরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে 2023 কিন্তু আমাদের অবস্থা ছিল সর্বনিম্ন। ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সব থেকে খারাপ ছিল আর কি, সব থেকে বেশি ছিল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সব থেকে বেশি, মানে আমাদের অবস্থা খুবই খারাপ। 1 নম্বরে ছিল বাংলাদেশ, মানে পলিউশনের দিক থেকে আমরা 2023-এ 1 নম্বরে ছিলাম, যেটা AQI থেকে প্রকাশিত যে রিপোর্টটা অলমোস্ট প্রত্যেক দিন এই ভ্যালুটা প্রকাশ করা হয়। তো সেই ভ্যালুর রেসপেক্টে বাংলাদেশ 2023-এ মানে হাইয়েস্ট পলিউশন কান্ট্রি হিসাবে লিপিবদ্ধ আছে। এই গেল বাইরের এয়ার কোয়ালিটি। আমরা করে এক সময় AQI নিয়ে কথা বলবো, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বাইরের আউটডোর নিয়ে। আজকে প্রকৌশলী আলী ইমরান হাসান উনি ইনডোর এয়ার কোয়ালিটি নিয়ে কথা বলেন, ইনডোর এয়ার কোয়ালিটি। তো ইনডোর কোয়ালিটি এয়ার অ্যাসপেক্টে যে বক্তব্য শুনলাম, এখানে 3টি বিষয়, একটা VOC, সেটা হয়েছে যে VOC পুরো অর্থটা আমি আমার তো বলে গেছি। VOC এর পুরো অর্থটা কি আলী ইমরান? ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। হ্যাঁ, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড। এই একটা এটা একটা পলিউটেন্ট। নাম্বার 2 এয়ারবর্ন পলিউটেন্ট। নাম্বার 3 মাইক্রো অর্গানিজম, বায়োলজিক্যাল পলিউটেন্ট। এখানে কিন্তু 3টা পলিউটেন্ট এখানে আলাপ হয়েছে। হ্যাঁ, একটা ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড VOC, একটা এয়ারবর্ন পলিউটেন্ট আর 3 নম্বর হলো মাইক্রো অর্গানিজম, বায়োলজিক্যাল পলিউটেন্ট। এই 3টা পলিউটেন্টকে মানে আমাকে যদি করতে হয়, হ্যান্ডেল করতে হয়, অ্যাড্রেস করতে হয়, তাহলে আমার কি দরকার? HEPA ফিল্টার দরকার। HEPA ফিল্টারে কিন্তু আমরা মাইক্রো অর্গানিজম এবং এয়ারবর্ন পলিউটেন্ট কিন্তু সে কিন্তু করতে পারে, রিমুভ করতে পারে, অ্যাড্রেস করতে পারে। কিন্তু VOC যেটা ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, যেটা হয়েছে যে টোবাকো স্মোক, তারপর কিচেন স্মেল, বডি স্মেল, তারপরে পেইন্ট স্মেল, বার্নিশ স্মেল, এগুলোকে VOC বলে আর কি। তো VOC গুলোকে আমাকে অ্যাড্রেস করতে লাগবে হলো যেটা হচ্ছে বলে UVC লাইট। ঠিক আছে, এটা খুব ভালোভাবেই সে প্রেজেন্টেশন করেছে ইমরান, ধন্যবাদ প্রকৌশলী ইমরানকে। তবে একটা কথা এখানে হলো যে এই বিষয়গুলো কিন্তু বলেছে, কিন্তু ক্লিনিক্যাল এনভায়রনমেন্টে, অথবা ফার্মাসিউটিক্যাল এনভায়রনমেন্টে আমাদের HEPA ফিল্টার লাগে, এবং সেখানে এরকম একটা এয়ার কোয়ালিটিও ওইভাবে মেনটেন করতে হবে, ফ্রি অফ মাইক্রো অর্গানিজম, ফ্রি অফ VOC অ্যান্ড ফ্রি অফ এয়ারবর্ন পলিউটেন্ট। তা সেটা কিন্তু আমাদের দেশের কোথায় লাগে? ফার্মাসিউটিক্যালসে লাগবে, এবং ক্লিনিক্যাল হেলথ এনভায়রনমেন্ট অথবা অপারেটিং থিয়েটার এইসব জায়গায় লাগবে, অথবা আমরা তো টেস্টিং ল্যাবরেটরি বলতে পারি, ল্যাবরেটরি যেখানে টেস্টিং ল্যাবরেটরি, সেখানে কিন্তু আমাদের এই ধরনের কিন্তু আমাদের এয়ার কোয়ালিটি প্রয়োজন হয়। তো কিন্তু কথা হয়েছে যে আমাদের যেখানে, এবং এটা কিন্তু প্রকৌশলী ইমরান যেটা এখানে বর্ণনা করেছে সেটা কিন্তু সেন্ট্রাল এয়ার কন্ডিশনের ক্ষেত্রে প্রযোজ্য। সেন্ট্রাল এয়ার কন্ডিশন ছাড়া আপনি কোথাও আপনি HEPA ফিল্টার পাবেন না, আপনি পাবেন না, UVC লাইট পাবেন না, হ্যাঁ, এই দুটোই আর কি আপনি পাবেন না সেন্ট্রাল। কিন্তু আমরা যারা ভাস্ট মেজরিটি অফ পিপল আউট অফ দ্যাট, আমি বাংলাদেশের কথাই বলি, তাহলে আমি যদি অ্যাপার্ট ফ্রম ফার্মাসিউটিক্যালস আমি বাইরে আসি, ক্লিনিক্যাল এনভায়রনমেন্ট ছাড়া যদি বাইরে আসি, আমরা ভাস্ট মেজরিটি অফ দ্য পিপল কিন্তু আমরা ওই যে এয়ারবর্ন পার্টিকুলেটের মধ্যে আছি, মানে পলিউটেন্টের মধ্যে আছি। যারা আমরা বাসা বাড়িতে যারা এয়ার কন্ডিশন, মানে ধরো আমরা SPTC ব্যবহার করি বা উইন্ডো AC ব্যবহার করি, সেখানে কিন্তু এরকম ম্যানেজমেন্ট নাই, সেখানে HEPA ফিল্টার নাই, সেখানে কিন্তু UVC লাইটও নাই। মানে আমরা ওখানে কিন্তু উই আর এক্সপোজার টু VOC, উই আর এক্সপোজার টু এয়ারবর্ন পলিউটেন্ট, উই আর এক্সপোজার টু মাইক্রো অর্গানিজম। আমরা সাধারণ জনগণ বাংলাদেশে প্রায় বলা যাবে প্রায় 98% লোক কিন্তু আমরা এক্সপোজার টু দোজ পলিউটেন্ট, এটা ক্লিয়ার, তাই না? আমরা VOC এক্সপোজারে আছি, 98% পিপল VOC এক্সপোজারে আছি। আমরা মাইক্রো অর্গানিজম বায়োলজিক্যাল পলিউটেন্টের এক্সপোজারে আছি, আমরা এয়ারবর্ন পার্টিকুলেটের পলিউটেন্টে আছি। তার মানে আমরা ভিতরে বাইরে আমরা কিন্তু একটা পলিউশনের মধ্যেই বসবাস করছি আর কি। তো এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে,
এবং নতুন যে বিল্ডিং গুলো হয়েছে, প্রকৌশলী আল ইমরান হোসেন সে কিন্তু প্রেসিডেন্ট অফ গ্রিন বিল্ডিং একাডেমি এবং তিনি রাষ্ট্রের বিডি চ্যাপ্টারের বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট। আমি তার কাছে অনুরোধ করবো, আমি ভাস্ট মেজরিটি পিপল যারা এখন নতুন নতুন যে হাইরাইজ বিল্ডিং গুলো হচ্ছে, আমরা অনুরোধ করব এই প্ল্যাটফর্ম থেকে সেখানে যেন সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেমটাকে কনসিডার করা হয়, কারণ সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেম অনেক অনেক সুবিধা আছে, অনেক অ্যাডভান্টেজ আছে। তাহলে কিন্তু মানুষ কিন্তু এই সব পলিউট্যান্ট থেকে মুক্ত থাকবে। 3টা পলিউট্যান্ট আমি হয়তো বারবার বলার দরকার নেই, 3টা পলিউট্যান্ট মানুষ মুক্ত থাকবে। আমাদের গড় আয়ু কিন্তু আরো বাড়বে। আমাদের গড় আয়ু এখন 72 বছর। আমরা জানি না এত পলিউশনের মধ্যে বাংলাদেশের মানুষের গড় আয়ু কিভাবে বাড়লো, সেটা আমার প্রশ্ন। আশা করি এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করব। আর আর যে বক্তব্য আসছে এই বিষয়গুলো আমরা আউটডোর এয়ার কোয়ালিটি, যেটা বললাম এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের AQI আমাদের ইমপ্রুভ করতে হবে, আমাদের ইনডোর কোয়ালিটি আমাদের ইমপ্রুভ করতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। আর বিষয়টা ওশার যে বিষয়টা বললো, অকুপেশনাল সেফটি হেড অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা আইবিতে OSB আমাদের কমিটি আছে। এই বিষয়টা বিশেষ করে আমি এটা নোট করলাম, এটা আমরা অচিরেই এই বিষয়টা আমরা OSB-তে তুলবো, প্লাস ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাধ্যমে এটা তাদের এই দায়িত্ব লিড দেওয়ার। এই দেখেন প্রকৌশলী ইমরান বললো যে তার দরকার, সেই কোম্পানির মালিক তাকে গিয়ে ওশার সার্টিফিকেশন নিতে হয়েছে। একটা মানুষ কতগুলো সার্টিফিকেশন নিতে পারে? সে আশ্রয় সার্টিফিকেশন সে নিবে, ওশার সার্টিফিকেশন সে নিবে, তারপরে মানে গ্রিন বিল্ডিং এর সার্টিফিকেশন তাকে নিতে হবে, হেপা ফিল্টারের সার্টিফিকেট, হাই এফিসিয়েন্সি পার্টিকুলার এয়ার ফিল্টার, সেই হেপা ফিল্টারের সার্টিফিকেশন তাকে নিতে হবে। সবকিছু একটা মানুষ নিলে একটা দেশ কিভাবে চলবে, যেখানে আমাদের জনসংখ্যার হলো 18 কোটি জনসংখ্যার দেশ, আর সেখানে একজন মাত্র ওশা সার্টিফাইড ইঞ্জিনিয়ার থাকবে, একজন অ্যাসোসিয়েটেড ইঞ্জিনিয়ার, হেপা ফিল্টারের সার্টিফাইড ইঞ্জিনিয়ার থাকবে। এটা সত্যিকার দুঃখজনক। আমরা এখানে অনেক কিছু আমাদের কাজ করার সুযোগ আছে। আমাদের মনে হয় একটা ভালো আলোচনা হলো এবং এখান থেকে একটা ভালো গাইডলাইন এবং ফিউচার আমাদের রেসপন্সিবিলিটি কি হবে, ডেলিভারেবলস আমরা এখানে ফিক্স করলাম। তাহলে এই আশাবাদ ব্যক্ত করে, আরো ইমপ্রুভমেন্ট হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। এরপরে আমার মনে হয় আমাদের শ্রদ্ধেয় আমাদের প্রকৌশলী মুয়াজ্জিম ভাই কিছু বলবেন, তারপরে আজকের সেশন এখানে শেষ হবে। সবার সঙ্গে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের আজকের চিফ গেস্ট ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম তালুকদার ভাই, আপনার সুন্দর বক্তব্য জন্য, এবং যে সমস্ত বিষয় আজকে তুলে ধরা হয়েছে এগুলি নিয়ে ফিউচারে আমরা যাতে বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদেরকে রিকোয়েস্ট করতে পারি কিংবা তুলে ধরতে পারি, এই সমস্যার সমাধানের জন্য আমাদের রফিক ভাই চিফ এডিটর সেটা নিয়ে কাজ করবেন। এই মুহূর্তে আমাদের সম্মানিত আমাদের অ্যাডভাইজার এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইউ এর সম্মানিত প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন ভাইকে আমি তার শেষ বক্তব্য এবং তার বক্তব্যের মাধ্যমে আজকের এই প্রোগ্রাম সমাপনী ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। নেক্সট সেশনে সবার সাথে আবারও দেখা হবে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভাই, আপনি আপনার বক্তব্য পেশ করুন প্লিজ। ধন্যবাদ। আমার মনে হয় যে আর বেশি কিছু বলার নেই, আমরা শুধু শুনলাম এবং বললাম অনেকেই খুব ভালো। ইমরানকে একটা জিনিস আমি একটু পরামর্শ দিতে চাই, একটা লাইন, সেটা হলো এরকম যে আমরা এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি রেসিডেন্সিয়াল এরিয়াগুলো দেখি, যে ডেন্স পপুলেটেড কান্ট্রি বাংলাদেশ, সেক্ষেত্রে আমরা দেখলাম যে প্রতি ঘরেই আইদার স্প্লিট অর উইন্ডোজ এসি গুলো আছে। এর যে হিট ডিসিপেশন আসছে, যে হিটটা বাইরে আসছে, এটা তো কিন্তু আমাদের এই টেম্পারেচার বাড়ার কারণে ওই যে ক্লাইমেটের যে আমার মনে ইম্প্যাক্ট যেটা বলি, এই এয়ার কন্ডিশনাল ইম্প্যাক্টটা কিন্তু এখন বাংলাদেশে বেশ বেড়ে আসছে আর কি, অনেক বেশি। কারণ ঘরের সঙ্গে ঘর লাগানো এবং প্রতি বাড়িতেই হয়তো এখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে অনেক, তো তারা হয়তো প্রত্যেক ঘরে ঘরে এয়ার কন্ডিশনের ব্যবস্থা রেখেছে। তো আমি বিদেশের কনসেপ্টে যেটা বলতে চাই, যেখানে ডিস্ট্রিক্ট কুলিং প্ল্যান্ট সিস্টেম আছে, এদেশের কিন্তু ন্যাশনাল কুলিং প্ল্যান্ট সিস্টেম, এদেশের বড় কোম্পানি আছে। ফ্রান্সের যৌথ প্ররোচনা আমার উদ্যোগে ফ্রান্স এবং এদেশের গভর্নমেন্ট এরা কিন্তু করে কি ইমরান, ওই একটা জায়গাতে পার্টিকুলারলি কুলিং সিস্টেম প্ল্যান্ট স্থাপন করে, যেখান থেকে কয়েক হাজার কাস্টমারকে তারা সেম অ্যাজ ওয়াটার সাপ্লাই পাইপের মতো পাইপিং সিস্টেম দিয়ে ঘরগুলোকে কুলিং সিস্টেমে করা হয়। তো এই যে একটা সিস্টেম, যেখানে ঘরে ঘরে এসি কেনার দরকার নাই, ঘরে ঘরে এয়ার কন্ডিশন থেকে ওই যে গরম বাতাস বের হচ্ছে বা কোন রোগ জীবাণু যে বের হওয়ার যে একটা সুযোগ থাকে, যেহেতু আমরা রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতে এই 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 সমস্ত জার্ম বা ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস প্রোটেকশন সিস্টেমটা নিজেরা অ্যাওয়ার না এবং এটা করার সিস্টেমও নাই।
তো এই জিনিসগুলো তোমার একটা পরামর্শ থাকবে, আমি তোমাকে কিছু ম্যাটেরিয়াল সাপ্লাই দিতে পারবো যে এই ডিস্টিং প্ল্যান্ট চালানোর জন্য কনসেপ্টটা কেমন ভাবে কাজ করে, তোমার জানা যদি থাকে খুব ভালো। সেক্ষেত্রে তোমরা বেশি প্রচার করো, সচেতনতা বের করো। মানুষজন একা একটা ঘরে 6টা রুম থাকলো, হয়তো কোনো 12টা এসি লাগা ফেললো, সামর্থ্য আছে জন্যই, আরেকজন 5টা লাগালো। তো এই যে এই গরমগুলো কোথায় যাবে? আর এই যে বের হচ্ছে যে বাতাসটা, এটা এখন পলিউটেড বাতাসই বের হয়ে যাচ্ছে। এটাতে ঘরের সঙ্গে ঘর লাগানো, আমরা একটা সুস্থ মানুষ এই ঘরের বাতাসের কারণে ওই ঘর অসুস্থ হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো তুমি মাথাতে রাখবা। আর কুলিং সেন্ট্রালি যদি করা যায়, মানুষ কিন্তু আর্থিকভাবে সাশ্রয়ী হবে, আবহাওয়া বা ক্লাইমেটের দিক থেকে সাশ্রয় হবে, পরিবেশগত দিক থেকে সাশ্রয় হবে। আর একটা জিনিস আমি শেষ করে দিই, সেটা হলোই আমরা যেমন দেখো ঘরের রুম টেম্পারেচার মাপার জন্য একটা থার্মোমিটার কিন্তু একটা ওয়ালের সামনে লাগায় রাখলে কিন্তু আমরা বুঝতে পারি এই রুমের টেম্পারেচারটা এখন এরকম আছে। তো এরকমই যে আমাদের যে জিনিসগুলো, যে ক্ষতিকারক জিনিসগুলো তুমি আজকে বলছো, অত্যন্ত ভালো মূল্যবান কথাগুলো তুমি আমাদের কাছে শোনাইছো এবং বলছো, এরকম কোন ইনস্ট্রুমেন্ট পৃথিবীর কোথাও আবিষ্কার আছে কিনা, বা আছে হয়তো আমরা জানি না। তুমি একটু দেখো যে এরকম একটা জিনিস যদি আমরা ঘরে সেট করতে পারি, একটা ইমিডিয়েটলি বুঝতে পারবো যে আমার এই ব্যাকটেরিয়াল লেভেল বা এইরকম আমার ক্ষতিকারক জিনিসগুলোর মাত্রাটা এই লেভেলে চলে গেছে, স্কেলে আমাকে দেখাচ্ছে। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে তোমাদের মতো যারা এক্সপার্ট বা কোম্পানি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে স্বাস্থ্য মানে হেলথ সিকিউরিটির যে বিষয়টা, এটা তো অনেকটাই আমার দেশের এমনি গড়াই যদি বৃদ্ধি পেয়ে থাকে অনেক বেশি, আরো বেশি বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। ইমরান, তোমাকে ধন্যবাদ। তোমার এই আজকে প্রেজেন্টেশন আমাদের মন জয় করেছে ভীষণ ভাবে। আমরা ভবিষ্যৎ তোমার থেকে আরো কিছু আশা করি। আর আমার যে পরামর্শটা থাকলো, যদি আমার কিছু করণীয় থাকে তুমি বললে আমি সংযুক্ত আরব আমিরাত থেকে তোমাকে হেল্প করতে পারবো। ধন্যবাদ সবাইকে, অনেক অনেক আমার সশ্রদ্ধ সালাম এবং আমার শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকের এই প্রোগ্রামে সবাই যারা আছেন, বাংলাদেশ এবং কাতার, সৌদি আরব, ইউএই সহ সকল প্রকৌশলীকে আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্ট ওয়ার্ল্ড এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমরা আজকে সেশন শেষ করছি, সবাইকে সালাম জানিয়ে সবাই সুস্বাস্থ্য কামনা করি। ইনশাআল্লাহ আবার সামনের সেশনে আপনাদের সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।